গল্পটি আরও ভালোভাবে শুনতে হেডফোন ব্যবহার করুন। ততদিনে মহাপ্রভু অপ্রকট হয়েছেন, নিত্যানন্দ আর নেই। বুঝলে দাদু ভাই? অপ্রকট কি দাদু? আহা, অপ্রকট বুঝলে না? অপ্রকট হয়েছেন মানে এই মনে করো মারা গিয়েছেন। আচ্ছা, তারপর? সেই দুর্দিনে হাল ধরলেন শ্যামানন্দ, প্রভু শ্যামানন্দ। তিনি কে দাদু? কৃষ্ণদাস বিদ্যাবিনোদ সস্নেহে হাসলেন। বড্ড ছোট এখনো তারই পৌত্রটি। আদর করে তিনি এর নাম রেখেছিলেন বীরভদ্র। এখন অবশ্য 7 বছর বয়স হয়েছে। বন্ধুদের সঙ্গে খেলে বেড়ায় গ্রামের সীমানার বাঁশের বনে, কংসাবতীর পাড়ের গাঢ় সবুজ মাঠে। বড় দুরন্ত। একদিন জলে নেমে পড়েছিল। বন্ধুদের চিৎকার শুনে এক জেলে তার নৌকো থেকে ঝাঁপিয়ে পড়ে তার প্রাণ বাঁচিয়েছিল। কৃষ্ণদাস অবশ্য বিন্দুমাত্র বিচলিত হননি। শুধু পরের দিন থেকেই নাতিকে স্বয়ং সাঁতার শেখানো শুরু করে দিয়েছিলেন। 1 মাসের মধ্যে সে মাছের মতো সাঁতরাতে লাগলো। জলের পাশে বাস করে সাঁতার না জানলে অহরহ দুশ্চিন্তা, একবার শিখে গেলেই নিশ্চিন্ত। এহেন দুরন্ত ছেলে শুধু পিতামহের কাছে এলেই পশ মেনে যায়। কত পুরনো গল্প জানেন কৃষ্ণদাস। সেই সব গল্পের ঝুলি তিনি উপুর করে দেন নাতির কাছে। মুগ্ধ ডাগর চোখে বিশ্বের বিস্ময় নিয়ে সে এক মনে গল্প শোনে। মহাপ্রভুকে সচক্ষে দেখার গল্প, প্রভু শ্যামানন্দের পুঁথির পেটিকা উদ্ধারের গল্প, কত কি। আবার তারই ফাঁকে ফাঁকে কৃষ্ণদাস তাকে শেখাতে থাকেন অল্প অল্প ব্যাকরণ, শব্দরূপ, ধাতুরূপ। কোনো কোনো দিন বলেন পুরাণ কাহিনী বোঝাবো। মহিষাসুরকে কেমন করে বধ করলেন দেবী দুর্গা, মার্কণ্ডেয় পুরাণ থেকে সেই গল্পই শোনান তিনি। আজও তিনি শোনাচ্ছিলেন মহাপ্রভুর কথা। এই পূর্ণ কাহিনী বলতে বলতে তিনি নিজেই তন্ময় হয়ে যান। 2 চোখ থেকে জল ঝরতে থাকে অঝরে। মাত্র 34 বছর আগে অপ্রকট হয়েছেন শ্রীচৈতন্যদেব। নানান জনশ্রুতি শোনা যায় তার এই আকস্মিক অন্তর্ধান সম্পর্কে। তার সেসব কথা তো আর 7 বছরের বালককে বলার নয়। কৃষ্ণদাস তাই বলেন তার অলৌকিক জীবনের কথা, যবন হরিদাসকে বুকে টেনে নেওয়ার গল্প। সেই সূত্রেই উঠে আসে মহাপ্রভুর পরম ভক্ত শ্যামানন্দের কথা। এই তো পদব্রজে 2 দিনের পথও হবে না দ্বারেন্দায় জন্ম হয়েছিল প্রভু শ্যামানন্দের। এই অঞ্চলে কৃষ্ণ কথা শোনানোর জন্য তিনি যে কি করেছেন, আহা, খুব দরিদ্র ঘরে তার জন্ম, বুঝলে দাদু ভাই? সহসা দূর থেকে ভেসে এলো ঘণ্টার ধ্বনি। বক্তা ও শ্রোতা দুজনেই উৎকর্ণ হয়ে শুনলেন সেই শব্দ। বৃদ্ধ কৃষ্ণদাস নড়ে বসার আগেই 1 লাফে উঠে দাঁড়ালো বীরভদ্র। ও দাদু, সন্ধ্যা আরতির ঘন্টা বেজে গেল যে, শিগগিরই চলো। গেলেই তো আর হলো না। সন্ধ্যারতি দেখতে যাওয়ারও কিছু প্রস্তুতি আছে। হাত পা ধুতে হয়, পরনের কাপড় বদলাতে হয়। বীরভদ্রের যেন সেইটুকু দেরিও সহ্য হয় না, ছটফট করতে থাকে। ওই যে নগেন কাকা চলে গেল, ওই দেখো বড় জেঠামশাই বেরিয়ে গেলেন। বলে বটে, লাফালাফিও করে, কিন্তু যাবে সেই দাদুর সঙ্গে। কৃষ্ণদাস তাই সাধ্য মতো তাড়াতাড়ি তৈরি হয়ে রওনা দিলেন মন্দিরের দিকে। বিষ্ণু মন্দিরে এই ঘণ্টা বাজানোর প্রথাটি শুরু করেছিলেন তিনি। পুরোহিত বলরাম স্মৃতিতীর্থ তার পুরাতন বন্ধু। তাকে তিনি একদিন পরামর্শ দিয়েছিলেন, বুঝলে বলরাম, আরতির 1 দণ্ড আগে যদি একটা ঘণ্টাধ্বনি করা যায় তাহলে গায়ের সকলে চলে আসতে পারে। একসঙ্গে আরতি করলে কত ভালো লাগে বলো দেখি। প্রস্তাবটা পছন্দ হয়েছিল তর্করত্নের। সেই থেকে এই প্রথা চালু হয়ে গেল। এখন ওই ঘণ্টার শব্দ যেন সারা গ্রামকে ডাক পাঠায়। সন্ধ্যা হলো, এসো, দেবতার আরাধনার সময় হলো। শান্ত শীতল সন্ধে। ধীর পদক্ষেপে হেঁটে চললেন কৃষ্ণদাস। তার কুটির থেকে মন্দির কিছুটা দূরে, নদীর একেবারে তীরে অবস্থিত। গ্রাম যেখানে শেষ হয়ে যায় তার কিছু আগেই
আগামীকাল পূর্ণিমা। দুই পাশে ঝোপঝাড়ে গাছের পাতায় জ্যোৎস্না ফুটেছে ইতিমধ্যে। দাদুর হাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল বীরভদ্র। দাদু, চাঁদের রং ওরকম দেখাচ্ছে কেন? এইবার চোখ তুলে তাকালেন কৃষ্ণদাস। গ্রামের প্রান্তের বাঁশবনের ভিতর থেকে বেরিয়ে এসেছেন তিনি। সামনে খোলা মাঠ, তারপর ঢালু জমি নেমে গিয়েছে কংসাবতী নদীর জলে। সেই জলের উপর ছায়া ফেলে উঠে আসছে গাঢ় লাল রঙের চাঁদ। এক অজানা অস্বস্তি অনুভব করলেন কৃষ্ণদাস। অস্বাভাবিক লাল যেন চাঁদের রং। কাল পূর্ণিমা কিনা, তাই চাঁদের রং অমন দেখাচ্ছে। ও কিছু নয় দাদু ভাই, ও কিছু নয় বললেন বটে, তবে অস্বস্তিটুকু যেন লেগেই রইল মস্তিষ্কে। এমন রক্তবর্ণ চাঁদ তিনি কখনো দেখেননি। উচ্চ নদী পাড়ের উপর থেকে বিষ্ণু মন্দিরের দিকে তাকিয়ে অবশ্য সেই অনুভূতি কেটেই গেল তার। কংসাবতী নদী এইখানে এসে দক্ষিণে বাঁক নিয়েছে। ঠিক সেই বাঁকের মুখে দাঁড়িয়ে আছে প্রাচীন মন্দিরটি। পাথরের তৈরি মন্দিরটির গায়ে উজ্জ্বল লাল রঙের পোড়ামাটির কাজ অতি যত্নে রক্ষিত। স্মরণাতীত কাল থেকে এই মন্দিরে পূজিত হচ্ছেন বিষ্ণু। তখনও বঙ্গদেশে কৃষ্ণ নাম তরঙ্গ তোলেনি, মহাপ্রভুর জন্মও হয়নি। আজও সমান ভক্তি ভরে গোটা গ্রাম এই মন্দিরেই আরতি করে। প্রথম শঙ্খধ্বনি বেজে ওঠে এই মন্দিরেই। সেই আহ্বানে সাড়া দিতে যেন গ্রামের প্রতিটি কুটির থেকে শোনা যায় শাঁখের শব্দ। তুলসী তলায় জ্বলে ওঠে দ্বীপ। পাথরের তৈরি সিঁড়ি বেয়ে নামবেন বলে পা বাড়ালেন কৃষ্ণদাস। তার হাত ধরে আছে বীরভদ্র। আচমকা এক অদ্ভুত শব্দ কানে এলো কৃষ্ণদাসের, যেন কেউ বা কারা উন্মত্ত গতিতে ছুটে আসছে এইদিকে। তার ভুরু কুঁচকে গেল। এইভাবে কে ছুটে আসবে এই সময়? দ্বিধা ভরে একবার নিচের দিকে তাকালেন কৃষ্ণদাস। মন্দিরে ইতিমধ্যেই জ্বলে উঠেছে সারি সারি প্রদীপ। আরতি শুরু হবে এক্ষুনি। এখান থেকে তিনি দেখতে পাচ্ছেন বলরাম উঠে দাঁড়াচ্ছেন ধীরে ধীরে। তার পুত্র রমেন্দ্র তাকে ধরে রয়েছে। বলরাম বৃদ্ধ হয়েছেন, উঠে দাঁড়াতে তার বড় কষ্ট হয়। পায়ের শব্দ উপেক্ষা করে নিচে নেমে যাবেন কিনা তা ভাবতে ভাবতে সেই শব্দ এসে পড়ল একেবারে কাছে। ফুটফুটে জ্যোৎস্নার আলোকে এবার ছুটন্ত মানুষদের দেখা যাচ্ছে। চমকে উঠে কৃষ্ণদাস দেখলেন ছুটন্ত মানুষদের পুরো ভোগে রয়েছে তাহারই পুত্র বীরভদ্রের বাবা বিষ্ণুচরণ। কয়েক মুহূর্তের মধ্যেই বিষ্ণুচরণ এসে পড়ল পিতার কাছে। তার দৃষ্টি নিবদ্ধ ছিল মন্দিরের দিকে। বাঁধের উপরে যে তার বাবা দাঁড়িয়ে আছেন তা সে লক্ষ্যই করেনি। এবার একেবারে কাছে এসে সে চিৎকার করে উঠল, বাবা, আপনি এখানে? কৃষ্ণদাস বুঝতে পারলেন বিষ্ণুচরণের গলা থরথর করে কাঁপছে। এই কাঁপুনি শুধু পরিশ্রমের কারণে নয়, সম্ভবত সে কোনো কারণে অসম্ভব ভয় পেয়েছে। গ্রামের পথের সতেক ভয়। কৃষ্ণদাসের মনে হলো বিষ্ণুচরণ বোধহয় জঙ্গলের মধ্যে ভূতের ভয় পেয়ে থাকবে। অন্তত এই দিকে ইদানিং কালের মধ্যে বাঘ বা অন্য হিংস্র পশু দেখাই যায়নি। পরক্ষণেই অবশ্য তা সে ভুল ভেঙে গেল। গতি পরিবর্তন করে বিষ্ণুচরণ উঠে এলো তার বাবার কাছে। এক মুহূর্তের জন্য হাত বাড়িয়ে স্পর্শ করল ছেলের কোমল চুল। তারপর কম্পিত গলায় ফিস ফিস করে বলল, বাবা, কালা পাহাড় আসছে। মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল কৃষ্ণদাসের মুখ। প্রথমে স্বয়ংক্রিয়ভাবে তিনি চেপে ধরলেন নাতির হাত। এক ঝটকায় তাকে টেনে নিলেন নিজের কোলের কাছে। তারপরই তার চোখ ঘুরে গেল নিচের দিকে। নদীর তীরে প্রাচীন বিষ্ণু মন্দিরে শুরু হয়েছে সন্ধ্যার আরতি। প্রকাণ্ড দীপাধার তুলে ধরে আরতি করছেন প্রবীণ বলরাম স্মৃতিতীর্থ। চামর দোলাচ্ছে তার ছেলে রমেন্দ্র। রামানন্দ নামের ছেলেটি অতি সম্প্রতি পুরী থেকে ফিরে এসেছে। এখন ঘণ্টার মধ্যে বাঁধা দড়িটি ধরে নাড়াচ্ছে সে। আর এক গম্ভীর ঢং ঢং ধ্বনি ছড়িয়ে পড়ছে বিশ্ব চরাচর জুড়ে। এই সব কিছু তাহলে এবার ধ্বংস হয়ে যাবে। এই শান্ত জনপদ, এই প্রাচীন বিষ্ণু মন্দির, সবকিছুই। বীরভদ্র কিছুই বুঝতে পারে না। একবার পিতামহের দিকে তাকায়, একবার পিতার দিকে।
এইবার পিতামহের দিকে মুখ তুলে জিজ্ঞাসা করল, কালা পাহাড় কে দাদু? তোমরা এত ভয় পাচ্ছ কেন? কালা পাহাড় কি খুব খারাপ, খুব ভয়ানক? কিন্তু এই সময় হঠাৎ বন্ধ হয়ে গেল সন্ধ্যারতির ঘণ্টার ধ্বনি। এক মুহূর্তের জন্যে কৃষ্ণদাসের মনে হলো সমস্ত পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে গেছে, নইলে তিনি নিজে হয়তো বধির হয়ে গেছেন। পরক্ষণেই অবশ্য এই নৈঃশব্দের কারণ বুঝতে পারলেন তিনি। বিষ্ণুচরণের সঙ্গীরা নেমে গিয়েছে নদী তীরে, মন্দির চত্বরে। তারাই এই ভয়ঙ্কর সংবাদ দিয়েছে পুরোহিতকে এবং আরতি দেখতে আসা ভক্তদের। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে আরতি। কিছুক্ষণের মধ্যেই সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ল এই ভয়ঙ্কর সংবাদ। নিষ্প্রদীপ রাত্রি নেমে এলো। একটু আগেই যে পল্লী ঘরে ঘরে শাঁখ বেজে ওঠার প্রতীক্ষায় ছিল, এখন যেন ভীষণ আতঙ্কে নিজের ঘরে দরজা বন্ধ করে লুকিয়ে থাকতে চাইছে। কালা পাহাড় নয়, ওর আসল নাম রাজীব লোচন রায়, ডাকনাম রাজু। শুনেছি খোদ নবাবের মেয়েকে বিয়ে করেছিল মুসলমান হয়ে, পরে মায়ের কথায় প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল। বিধানদাতারা কেউ আর রাজি হলো না। পুরীতে মানে জগন্নাথ মন্দিরেও গিয়েছিল বিধান নিতে, তারা তো ঢুকতেই দেয়নি। তারপর থেকে সে অকাতরে মন্দির ধ্বংস করে চলেছে। বলরাম তর্করত্নের বাড়ির সামনে বিশাল উঠোন। এই গভীর রাতে সমস্ত গ্রামের মানুষ এসে জড়ো হয়েছে সেখানে। এদের মধ্যে অনেকেই কালা পাহাড়ের নামটুকু পর্যন্ত জানে না। ফলে প্রথমে তারা বুঝতেই পারেনি বিষ্ণুচরণ কেন এমন আতঙ্কিত হয়ে পড়েছে, কেনই বা পুরোহিত মশাইয়ের মুখের নাম শোনা মাত্র এমন বিবর্ণ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে বিষ্ণুচরণ উঠে দাঁড়িয়েছে গ্রাম শুদ্ধ লোককে সব কথা বুঝিয়ে দেওয়ার জন্য। এখনও তার সর্বাঙ্গে লেগে আছে ধুলো, হাত পা ধোয়ার অবসরটুকু পর্যন্ত পায়নি। এসব তো জানা কথা বিষ্ণু, তা সে হঠাৎ এদিকে আসছে কেন সেইটা বলো দেখি। আমাদের গায়ের উপর তার রাগ কিসের? আমাদের গায়ের উপরে তার আলাদা কোনো রাগ নেই বাবা। এবার সে উড়িষ্যা আক্রমণ করতে চলেছে। সম্ভবত তার প্রধান উদ্দেশ্য উড়িষ্যার মন্দিরগুলি ধ্বংস করা। জগন্নাথ মন্দির, কোণারক কিছুই সে রাখবে না, আর এবার সব ধ্বংস হয়ে যাবে। এক শিহরিত আতঙ্কের শব্দ শোনা গেল চারিদিক থেকে। বলরাম তর্করত্ন মনে মনে কৃষ্ণ নাম স্মরণ করলেন। আরও কয়েক মুহূর্তের মধ্যে নিস্তব্ধতার পর সহসা উঠে দাঁড়ালেন কৃষ্ণদাস। তার মুখ থেকে আতঙ্কের রেখা মুছে গেছে। আমাদের প্রধান কর্তব্য হলো মন্দিরকে রক্ষা করা, তারপর ভাবতে হবে গ্রামের মানুষদের কথা। কিভাবে তা সম্ভব বাবা? আমরা চাষবাস করি, বাণিজ্য করি, নদী থেকে মাছ ধরার কাজ করি। অস্ত্র হাতে নিয়ে সৈন্যদের সঙ্গে যুদ্ধ করা কি আমাদের কাজ? না, আমরা যুদ্ধ করব না, সে সাধ্য তো আমাদের নেই। অন্য উপায় অবলম্বন করতে হবে। মন দিয়ে শোনো সবাই। এক আশ্চর্য কর্মকাণ্ড শুরু হলো পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। সমস্ত কাজ ফেলে হাত লাগালো গ্রামের ধনী দরিদ্র চাষি, জেলে, পুরোহিত প্রত্যেকে। গরুর গাড়িতে করে বয়ে আনা হলো পাথর। ক্ষিপ্র গতিতে সেই পাথরকে এলোমেলোভাবে বসানো হতে লাগলো মন্দির গাত্র দিয়ে। কাদা দিয়ে ভরাট করা হলো দুই পাথরের মধ্যবর্তী অংশ। তার উপরে লাগিয়ে দেওয়া হলো ছোট বড় গাছ, বুনে দেওয়া হলো ঘাসের বীজ। শুধু মন্দির প্রাঙ্গণে সমস্ত রাত জেগে রামানন্দ এবং তার সঙ্গে পুরী থেকে আসা উড়িষ্যার কারিগরেরা কি যে করল, সেই খবর জানলেন কেবল পুরোহিত বলরাম তর্করত্ন স্বয়ং। সেই পরিকল্পনাও অবশ্য কৃষ্ণদাসের। পরের অমাবস্যা আসতে আসতে বিষ্ণু মন্দিরের রূপ সম্পূর্ণ বদলে গেল। এখন নদীর পাশে দাঁড়িয়ে রয়েছে পুরাতন মন্দিরের প্রায় দ্বিগুণ উচ্চতার এক ভগ্নস্তূপ। তার সর্বাঙ্গে ঝোপঝাড়, বটের ঝুড়ি নেমেছে মাটি পর্যন্ত। শুক্লপক্ষের প্রথম দিনে পিতৃপুরুষের বাসভূমি ত্যাগ করে পশ্চিম দিকে রওনা দিল গোটা গ্রামের সমস্ত অধিবাসী। কোনো মতেই উপদ্রুত বঙ্গভূমিতে এইভাবে গ্রাম ছেড়ে চলে যাওয়ার ঘটনা অবশ্য খুব বিরল নয়। শুধু একজন রয়ে গেলেন, কোনো মতেই তিনি গ্রাম ছেড়ে চলে যেতে রাজি হলেন না। তার নাম বলরাম তর্করত্ন। সকলের অনুনয় বিনয়ের উত্তরে তিনি শুধু বললেন, আমরা বরাবর এই গ্রামের মঙ্গল কামনা করে এসেছি,
নিত্য পূজায় কখনো ছেদ পড়েনি। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে পড়বেও না। ভগবান শ্রীহরি যথেষ্ট পরমায়ু দিয়েছেন আমাকে। আর কদিনই বা বাঁচব আমি? এই বয়সে গ্রাম ছেড়ে, মন্দির ছেড়ে, দেববিগ্রহ ছেড়ে আমাকে আর চলে যেতে বলো না। তোমরা আমাকে আর চলে যেতে বলো না। এর 2 দিন পর পূর্ব দিগন্তে দেখা গেল ধুলোর ঝড়। ক্রমে বোঝা গেল ঝড় নয়, ঝড়ের বেগে এগিয়ে আসছে কালা পাহাড়ের হিংস্র সেনাবাহিনী। অরণ্য বেষ্টিত এই গ্রামে অবশ্য তারা লুট করার মতো কিছু খুঁজে পেল না। নদীর পাড়ের ভাঙাচোরা মন্দিরটি তাদের দৃষ্টি আকর্ষণ করল না, কারণ সেই মন্দিরে ধ্বংস করার মতো কিছুই আর অবশিষ্ট নেই। শুধু গ্রামের একটি কুটিরের তুলসী মঞ্চের সামনে প্রার্থনারত অবস্থায় খুঁজে পাওয়া গেল এক অতি বৃদ্ধ পুরোহিতকে। গ্রামের অন্য বাসিন্দারা কোথায় গিয়েছে, কোথায় তারা লুকিয়ে আছে, তা অবশ্য তিনি কোনো মতেই বলতে রাজি হলেন না। ক্রুদ্ধ কালা পাহাড়ের আদেশে তাকে হত্যা করা হলো। পবিত্র তুলসী মঞ্চ ভিজে গেল এক ধর্মপ্রাণ বৃদ্ধের রক্তে। আগুন ধরিয়ে দেওয়া হলো গ্রামের প্রত্যেকটি বাড়িতে। তারপর আবার দক্ষিণের দিকে এগিয়ে গেল তারা। পিছনে পড়ে রইল এক ভগ্ন দেবদেউল, এক অগ্নিদগ্ধ পরিত্যক্ত গ্রাম, আর এক ধর্মপ্রাণ বৃদ্ধের মৃতদেহ। নমস্কার, আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ আপনাদের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেল 1 লাখের দোরগোড়ায়, তাই আপনারাই পারেন আমাদের শিগগিরই 1 লাখের পরিবার করে দিতে। আজ আপনাদের জন্য রয়েছে মুন্নাদি সিরিজের একটি গোয়েন্দা অ্যাডভেঞ্চার গল্প। মুন্নাদির গল্প ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে এবং বহুল জনপ্রিয়তা লাভ করেছে। আপনারা শুধু গল্পের জন্যতে মুন্নাদির একটি গল্প সবুজের অভিশাপ শুনে ফেলেছেন। আজকের গল্পটি আমাদের উপহার দিয়েছেন প্রখ্যাত লেখক রাজা ভট্টাচার্য। জন্ম 1971, হাবড়া। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি মধ্যম গ্রামের বাসিন্দা। পেশা শিক্ষকতা। আপাদমস্তক এই পারিবারিক মানুষটি বিশ্বাস করেন পাঠকই রচনা, লেখক উপলক্ষ মাত্র। শুনতে থাকুন আজকের গল্প রাজা ভট্টাচার্যের কলমে পাথরার পাথর। হ্যাঁ রে, পাথরা গিয়েছিস কখনো? না তো, কোথায় এটা? মেদিনীপুরে, কাল সুস্মিতা বলছিল। সমুদ্র? না না, মন্দির। বলে টুকরোটা মুখে পুড়ে দিল। অমনি ওর চোখ দুটো বন্ধ হয়ে গেল। অ্যালেন্স কিচেন আমার সবচেয়ে পছন্দের রেস্টুরেন্টের মধ্যে একটা। মুন্নাদিরও। ইউনিভার্সিটি থেকে ফেরার পথে মাসে অন্তত 2 বার এখানে ঢুঁড়া মারলে আমার বড় মন খারাপ হয়। আজ বিকেলে ক্লাস সেরে বেরোনোর সময় ভাবছিলাম এখান থেকে ঘুরে একটা চিংড়ির কাটলেট খেয়ে একবারে বাড়ি ফিরব। লাইব্রেরি সিঁড়ির সামনে দাঁড়িয়ে পার্স বের করে টাকা গুনছি। ঠিক সেই সময় কানের কাছে ফিসফিস করে কে যেন বলল, বলছি 2টো হয়ে যাবে, চল ঘুরেই যাই অ্যালেন্স কিচেন থেকে। আর একটু হলেই হাত থেকে পড়ে যাচ্ছিল মানিব্যাগটা। আজকে উঠে পিছনে ফিরে তাকালাম। মুন্নাদি। জিন্স, খদ্দরের পাঞ্জাবি, কাঁধে ঝোলা, মুখে এক ফালি বাঁকা হাসি। এত কষ্ট করে দীপ আর রশিদাকে কাটালাম, ঠিক তুই দেখে ফেললি। আমি মোটেই ওখানে যাচ্ছি না। আর তুই আবার ইউনিভার্সিটিতে এসেছিস কেন? আমার 2nd ইয়ার চলছে। মুন্নাদি পিএইচডি করছে মাইকেল মধুসূদন দত্তের উপরে। ওকে আসতেই হয় মাঝে মাঝে। কথাটা একটু বোকার মতোই হয়ে গেছে। অতনুদা ডেকে পাঠিয়েছিল, একটা সেমিনার আছে মেদিনীপুর কলেজে, যেতে হবে আমায়। কাগজপত্র দিয়ে দিল। বলছি খাওয়াবি আজ? দূর, অতনু দাও না, ডাকার সময় পায় না। ঠিক যেদিন ঠিক করলাম খেতে যাব সেদিনই ডেকে পাঠাতে হলো। মুখ গোঁজ করে বললাম, না আমি আজ যাব না। তোকে বলেছি আমি রেস্টুরেন্টে যাচ্ছি। শোন ভাই, ছুটির পর একা একা গেটের কাছে দাঁড়িয়ে তুই টাকা গুনছিস, মানে প্রথমত বন্ধুগুলোকে কাটিয়েছিস।
দ্বিতীয়ত এমন কোথাও যাচ্ছিস যেখানে একটু বেশি টাকা লাগবে। গেটের বাইরে চা খাওয়ার কেস নয়, এর বাইরে তো একটাই জায়গা আছে, সপ্তাহে সপ্তাহে তুই অ্যালেন্সে যাস, এটা গোটা ফ্যামিলি জানে। আর কিছু? দিন দিন কিপটে হয়ে যাচ্ছিস রে, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। চ তাহলে খাওয়াই, ধরা যখন পড়েই গেছি। দ্যাটস লাইক আ গুড বয়, চল আমিই খাওয়াচ্ছি। আজই জিআরএফ এর টাকাটা ঢুকেছে। এইবার আমার মুখটা বেশ হাসি হাসি হয়ে গেল। খুব ভালো দিনে টাকা ঢুকেছে। আজকের দিনটা অতটা খারাপ নয় যতটা আমি ভাবছিলাম। চল তাহলে, এত করে বলছিস যখন। মুন্নাদি হাত বাড়িয়ে আমার কানটা চেপে ধরতে যাচ্ছে দেখে আমি চট করে মানিব্যাগটা পকেটে ঢুকিয়ে হাঁটা দিলাম গেটের দিকে। এখন চোখ বন্ধ করে কাটলেট খেতে খেতে ভাবলাম, সামনের বছর নেটটা ভালো করে দিতেই হবে। জিআরএফ না পেলে যে এসব বন্ধ হয়ে যাবে। আর কতদিন বাবার টাকায় কাটলেট খাবো? মুন্নাদির খাওয়া হয়ে গেছে। টাকা মিটিয়ে বাইরে এসে দাঁড়িয়ে বলল, সুস্মিতা যাবে আমার সঙ্গে। ও তো আসলে মেদিনীপুরের মেয়ে, বলছিল পাথরার কথা। অতনুদা গিয়েছিল গত বছর, দারুণ কিছু মন্দির আছে নাকি, যাবি? সন্ধে হয়ে গেছে। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শ্যামবাজারের দিকে দৌড়চ্ছে গাড়ির সারি। শোভাবাজারের দিকে হাঁটতে হাঁটতে বললাম, এই মন্দির মানে তো সেই ভিড়, পান্ডা আর। না না, সেসব মন্দিরে পুজো হয় না, পুরনো মন্দির, ভাঙাচোরা হয়ে পড়েছিল বহুকাল। এখন নাকি এক মুসলিম ভদ্রলোক, কি যেন নামটা, সেগুলো বাঁচানোর চেষ্টা করছেন আবার। পুরনো মন্দির, বাড়িঘর, এসবের প্রতি আমার একটা অদ্ভুত টান আছে। উত্তর কলকাতার ছেলে বলেই বোধ হয়। মুন্নাদিরও। এক একদিন আমরা দুজন বেরিয়ে পড়ি কিচ্ছু না ভেবেই, হাঁটতে থাকি চেনা অচেনা রাস্তা দিয়ে। বিশাল বড় বড় জীর্ণ বাড়িগুলো দাঁড়িয়ে আছে মুখ গম্ভীর করে, বটের ঝুড়ি নেমেছে সর্বাঙ্গ দিয়ে। হাঁ করে দেখি আমরা। হ্যাঁ, পিকুদা অনেকদিন ধরে বলছে এখান থেকে আমি বাঁ দিকে যাব, মুন্নাদি ডান দিকে। মুন্নাদির বাড়ি বাগবাজারে, আমাদের কুমোরটুলি। ওই বড় জোর মিনিট 8 লাগে এক বাড়ি থেকে অন্যটায় যেতে। দাঁড়া, এক কাপ চা খাই। পিকুদা আমাকেও ফোন করেছিল, ওখানেই উঠবো তাহলে। দাদা, দুটো চা দেবেন ভাড়ে? পিকুদা আমার জ্যাঠথুতো দাদা, মেদিনীপুরের একটা ব্যাংকে চাকরি করে। রিসেন্টলি বড় একটা ফ্ল্যাট ভাড়া করেছে। তারপর থেকেই ফোন করছে, চলে আয়, ঘুরে যা। এই তোর সঙ্গে কোথাও গেলেই না গোলমাল হয়। আবার টানেলে ঢুকিয়ে দিবি না তো? হ্যাট, সেমিনার অ্যাটেন্ড করবো আর ঘুরে ঘুরে কটা মন্দির দেখবো আর চলে আসবো। দুদিনের ব্যাপার, টানেল কোত্থেকে এলো রে এর মধ্যে? সত্যি বলতে সেদিন অবশ্য ঘুণাক্ষরেও বুঝিনি কি অদ্ভুত একটা ঘটনার মধ্যে জড়িয়ে পড়তে চলেছি আমরা দুজন। মেদিনীপুর লোকালে উঠে কিন্তু জানলার পাশে সিট পেয়ে গেলাম আমি। মুন্নাদি বসলো আমার মুখোমুখি, গুছিয়ে বসে যথারীতি একটা বই বের করলো ব্যাগ থেকে। ঘন্টা 3.5 লেগেই যাবে, তোর খিদে পেয়ে যাবে রে বুবলাই। এমন সুরে এই কথাগুলো বলে যেন মা বা বড় পিসি বলছে। 2 বছরের বড় পিস্তুত দিদি হাব ভাব যেন গার্জিয়ানের মতো। আমার আজ উপোস। দারুণ ভালো মুড়ি মাখা পাওয়া যায় এই লাইনে, চপ ওঠে গরম গরম। তোর যখন উপোস, হ্যাঁ আমি একাই খাবো। আমি আর ওর দিকে তাকালাম না, জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। একটা অল্প বয়সী ছেলে স্টেশনে দাঁড়িয়ে আছে, উদ্বিগ্ন মুখে হিদিকুদিক তাকাচ্ছে। বড় বড় চুল, একগাল দাঁড়ি, একটু উস্কো খুস্কো শুকনো চেহারা। নিশ্চয়ই কেউ আসবে বলে দেরি করছে। 8:50 ট্রেন, ছাড়ার সময় হয়ে গেছে। এক ভদ্রমহিলা তড়িঘড়ি ট্রেনে উঠলেন, কড়া গলায় বরকে ডাকছেন। তোমার আর চা খাওয়া শেষ হবে না এই জীবনে। ওই যে একটা মেয়ে ছুটতে ছুটতে এলো, ছেলেটা হাসলো একগাল। ওহ, আমি তো ভাবলাম ওটো ছাড়বে এক্ষুনি। দুজনেই ঝটফট ট্রেনে উঠল, আর অমনি নড়ে উঠল ট্রেনটা। আমাদের পাশেই এসে বসলো ছেলেটা। মেয়েটা বসেছে মুন্নাদির মুখোমুখি, দুজনেই হাঁপাচ্ছে। এতক্ষণে খেয়াল করলাম ছেলেটার হাতে প্রকাণ্ড একটা ক্যামেরার ব্যাগ, নির্ঘাত লম্বা লেন্স আছে। এই রকম একটা ক্যামেরা কেনার ইচ্ছে আমার ক্লাস 12 থেকে। কবে যে কিনবো তোর। ব্যাগ হাতাড়াচ্ছে ছেলেটা, বোধহয় কিছু খুঁজছে। আমার সঙ্গে চোখাচোখি হতে হাসলো, আমিও হেসে চোখ সরিয়ে নিলাম। আর চোখে তাকিয়ে দেখলাম মুন্নাদি যথারীতি বইয়ে মুখ গুঁজে বসে আছে। মেদিনীপুর যাচ্ছেন? আগে হ্যাঁ, আপনারা? আমরাও।
বলেই ঘাড় নাড়ল ছেলেটা। বোধহয় ব্যাগে হাত ঢুকিয়ে যা খুঁজছিল পেয়ে গেছে। মনে হলো খটখট শব্দ হলো একবার। আসলে ওর একটু বমির ধাত আছে, জানলার পাশে বসলে সুবিধে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, বসুন না। মেয়েটাকে ভারী সুন্দর দেখতে, আমার মতোই বয়স হবে। জানলার পাশের সিটটায় বসতে বসতে মিষ্টি গলায় বলল, থ্যাংক ইউ। ট্রেনে চড়লেই জানেন তো ভীষণ প্রবলেম হয়, বাধ্য হয়ে গাড়িতে যেতে হয় সব জায়গায়। দূরে যাওয়ার সময় খুব অসুবিধে হয়। অন্যদের বিরক্ত করতে কার ভালো লাগে বলুন তো? না না, বিরক্ত হব কেন, আপনি বসুন। কোথায় যাচ্ছেন? মেদিনীপুরে? দাদার বাড়িতে যাব। আপনারা? আমি কিন্তু একটু অবাক হলাম। অপরিচিত মানুষের সঙ্গে চট করে কথা বলতে পারে না মুন্নাদি। আজ কি হলো ওর? ছেলেটা বেশ আলাপি, কিন্তু এবার আমাকে ছেড়ে দিব্যি মুন্নাদির সঙ্গে কথা শুরু করে দিল। আমার নাম পল্লব, পল্লব সামন্ত। অদ্রিজা চৌধুরী। আর এ হলো আমার ছোট ভাই কুশল, MA করছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আপনি? সিএমএ ভবনে চ্যাটার্ড অ্যাকাউন্টসি পড়েছি, ওই যে সদর স্ট্রিটে, কিন্তু ফটোগ্রাফির নেশা আছে, বুঝলেন ম্যাডাম। আর আমি অন্বেষা। পল্লব পরশু বলল মেদিনীপুর যাবে, হেমন্ত নদী নামের একটা সিরিজ করছে নাকি, কাঁসাইয়ের ছবি তুলবে। তাই আমার মামার বাড়ি তো ওখানেই, বললাম চল তাহলে আমিও ঘুরে আসি, ওখানেই ওঠা যাবে। টুকটাক কথা হলো আরও কিছুক্ষণ। তারপর মুন্নাদি যথারীতি বইয়ে ডুব দিল। আমি বাইরে তাকিয়ে গাছপালা, ধান ক্ষেত এসব দেখতে লাগলাম। ইতিমধ্যে আর চোখে দেখে নিয়েছি অবশ্য, বইটার নাম মন্দিরময় পাথরার ইতিবৃত্ত। এইটুকু সময়ের মধ্যে জোগাড় করলো কোত্থেকে কে জানে বাবা। ছেলে মেয়ে দুটো মোবাইল নিয়ে বসে রইল। মেদিনীপুর স্টেশনে নেমেই দেখি পিকুদা দাঁড়িয়ে আছে। এসে গেছিস? দেশি মুরগিটা ইয়াব বড়, 3.5 কিলো, আর কাঁসাইয়ের ট্যাংরাও পেলুম, বুঝলি, কিলোখানেক। উঠে যাবে ভেবো না পিকুদা, ভাই সকাল থেকে জাস্ট 3 ঠোঙা মুড়ি আর 6টা চপ খেয়ে আছে। আজ উপোস কি না? আমার জ্যাঠুতো দাদা আর পিসতুতো দিদি, এই কোনোটাই সুবিধের নয়। বিচ্ছিরিভাবে হাসতে লাগলো দুজনেই। আমি পাত্তা না দিয়ে ওভারব্রিজের দিকে হাঁটা লাগালাম। স্টেশনের বাইরে পিকুদার গাড়িটা দাঁড়িয়েছিল। সেদিকে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কথা কানে আসতে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। এই সময় মুন্নাদিরা এসে পড়ায় ওদের কথা আর শোনা হলো না। শুধু আর চোখে দেখে নিলাম একটা অটোর পাশে দাঁড়িয়ে কথা বলছে ট্রেনে আলাপ হওয়া সেই ছেলেটা, পল্লব। শুনে জানলাম ওরাও পাথরা যাবে। তখন বলল না তো। পরক্ষণেই মনে পড়ল মুন্নাদিও এড়িয়ে গিয়েছিল কথাটা। হচ্ছেটা কি রে বাবা? জম্পেশ একটা খাওয়া দাওয়া সেরে পিকুদার ফ্ল্যাটের বাইরে ঘরে এসে বসলাম। এদিকে বেশ শীত পড়েছে, চাদর মুড়ি দিয়ে ঘুমোলে হতো ভাবতে ভাবতেই মুন্নাদি ঢুকলো। শোন না, কালই যাব পাথরা, সেকেন্ড স্যাটারডে কাল। পিকুদারও ছুটি আছে, একসঙ্গেই চলে যাব। তোর সেমিনার সোমবার না? হ্যাঁ, পাথরায় প্রায় সব কিছুই ভেঙে চুরে গেছে, বিশেষ কিছুই নেই নাকি। পিকুদা অলরেডি ঘুরে এসেছে, বড়জোর ঘন্টা 2 ব্যাপার। ফিরে এসে লাঞ্চ সেরে কাঁসাইয়ের পাড়ে যাব। ও হ্যাঁ, তুই তখন ওই পল্লব নামের ছেলেটাকে ওরকম বললি কেন যে দাদার বাড়ি যাব? ও মা, খামখা বলতেই বা যাবো কেন? ওরাও কিন্তু বলেনি, ওরাও পাথরা যাচ্ছে। সে কি রে, তুই কি করে জানলি? আরে বাইরে এসে অটো ড্রাইভারের সঙ্গে কথা বলছিল, যে জিজ্ঞেস করলো পাথরা যাবে, কাল যেন গাড়ি রেডি থাকে, এইসব। ও মা, হঠাৎ মিথ্যে কথা বলতে গেল কেন? আরে সেটাই তো, মেয়েটা অবাক হয়ে তাকাচ্ছিল ছেলেটার দিকে, জানিস। ওকে নিতে চাইছিল না। একটা ব্যাপার অবশ্য হতে পারে, ছেলেটা ছবি তুলতে এসেছে বললো না? পাথরা কি কোনো নদীর পাশে? একদম, কাঁসাই নদী ওখানে একটা বড় বাঁক নিয়েছে, দারুণ লাগবে, কালকেই দেখতে পাবি। অনেকগুলো মন্দির আছে ওখানে? প্রচুর, আর সব বেশ পুরনো। এককালে তো বিরাট ব্যাপার ছিল, বোঝাই যায়। তারপর বাঙালির যা স্বভাব, এক প্রজন্ম বানায় আর এক প্রজন্ম ফেলে রেখে দেয়। তা এত মন্দির হঠাৎ বানালো কারা, আর ফেলে বা গেল কেন? আমি যদ্দূর জানতে পারলাম এখানকার 2টি ধনী পরিবার, তারা জমিদার ছিল, আবার নীল আর রেশমের ব্যবসাও ছিল, বানিয়েছিল মন্দিরগুলো। মন্দির সত্যি কিন্তু অনেকগুলো, বোধহয় সব মিলিয়ে 39টা। তার মধ্যে 28টার দায়িত্ব নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
সারানো হয়েছে যতদূর সম্ভব, রক্ষণাবেক্ষণও হচ্ছে। কয়েকটা একেবারেই ধ্বংস হয়ে গেছে রে, আর উদ্ধার করা যাবে না। আর একটা ব্যাপার জেনে বিজয় খারাপ লেগেছে আমার। কংসাবতী নদীতে বাঁধ দেওয়ার সময় বেশ কয়েকটা মন্দির চাপা পড়ে গেছে, নইলে তাদের ঢোকার দরজাটাও বাঁধের নিচে চাপা পড়ে গেছে। মুন্নি, ওভাবে ভাবলে হবে না, জানিস তো। প্রত্যেক বর্ষায় গোটা এলাকা ডুবে যেত কাঁসাইয়ের বন্যায়। সরকার মানুষ বাঁচাবে না মন্দির। ঠিকই, তবু আর একটু সাবধানে করা যেত বোধ হয়, জানো পিকুদা। যাকে এখন আর এসব ভেবে লাভ নেই, কাল যাব, দেখে আসি যে কটা বাকি আছে। আর খাঁটি বাঙালি জিনিস বলে মনে হলো। পঞ্চরত্ন মন্দির, নবরত্ন মন্দির, আটচালা, রাসমঞ্চ সবই নাকি আছে, দেখা যাক। আছে রে, বাঙালির এককালে সত্যি আর্কিটেকচার একটা নিজস্ব ঘরানা ছিল। বিষ্ণুপুর দেখ, তুই যেগুলো বললি সেগুলো তো ছিলই। আর সবচাইতে বড় ব্যাপার হলো টেরাকোটা ছিল। এই টেরাকোটা বাঙালির একচেটিয়া নয় বটে, কিন্তু বাঙালির চেয়ে ভালো বোধহয় এই আর্ট ফর্মটাকে কেউ ইউজ করতে পারেনি। আচ্ছা পিকুদা, তুমি আটপুর গেছো? না তো। আটপুর কোথায় এটা? আরে হুগলিতে হরিপাল হয়ে গিয়েছিলাম আমরা দুজন। সাংঘাতিক সুন্দর টেরাকোটার কাজ করা মন্দির আছে ওখানে। সেই থেকে টেরাকোটা ব্যাপারটা মাথায় ঢুকেছিল। পুরো রামায়ণের গল্প কয়েকটা মাটির টালিতে ওইভাবে আঁকা যায়। উফ, কি দুর্দান্ত! আরও প্রচুর ছিল জানো। এখানেও ছিল রে, বেশিরভাগই চুরি হয়ে গেছে। মূর্তিগুলোর অবস্থাও করুন, ভেঙে নিয়ে চলে গেছে, বিক্রি করে দিয়েছে সিম্পলি। এটা ভাবলেই না আমার মাথা গরম হয়ে যায় জানো। শুধু শিল্প নয় রে বাবা, ওর মধ্যে বাঙালির ইতিহাস লুকিয়ে আছে। সেগুলোকে কয়েকটা পয়সার জন্য খুবলে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া সত্যি ক্ষমা হয় না এর। দেখে আমি একটু ঘুমিয়ে নি। তা তোরা কি? হ্যাঁ, আমি একটু বেরোবো। সুস্মিতা থাকে কাছেই, বলেছিল আমাদের সঙ্গে আসবে। ট্রেনটা বেচারি মিস করলো। ফোন করেছিল একটু আগে, এসে গিয়েছে। দেখা করে আসি ওর সঙ্গে। কিরে ভাই, যাবি? দূর, আমি কি চিনি নাকি? তুই ঘুরে আয়, তোর বন্ধুগুলো বেজায় না খুঁজু। একটু পরেই ভিতরের ঘর থেকে চেঞ্জ করে মুন্নাদি বেরিয়ে এলো। আচ্ছা পিকুদা, এখান থেকে অটো পেয়ে যাব না? তা যাও কোন দিকে? মানে তোর বন্ধুর বাড়ি কোথায়, যাবি কোথায়? বললো তো মেডিকেল কলেজের পাশের গলি দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবি। আর নিচেই তো টোটো স্ট্যান্ড আছে। আমি কি দিয়ে আসবো? মাথা নেড়ে বেরিয়ে যাচ্ছিল মুন্নাদি। দরজার সামনে গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ রে ভাই, ট্রেনের সেই ছেলেটা কোথায় যেন পরে বলেছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। বলেই বেরিয়ে গেল মুন্নাদি। পিকুদাও গিয়ে শুয়ে পড়ল। ভুরু কুঁচকে বসে রইলাম আমি। মুন্নাদি হঠাৎ পল্লব নামের উটকো ছেলেটাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? কেউ গাড়ি থেকে নেমে হাঁ হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। ঠিক এই দৃশ্যটা দেখব বলে মনে মনে তৈরি ছিলাম না। এখন আমাদের ডান দিকে নেমে গিয়েছে কাঁসাই নদীর ঢালু পাড়। সামনে উঁচু একটা রাস্তা, এটাই বোধহয় বাঁধ। তার উপর দিয়ে রাস্তা বানানো হয়েছে। ডাইনের শীতের রোদে ঝলসে উঠছে কাঁসাইয়ের জল। বাঁ দিকে নেমে গিয়েছে ঘন সবুজ মাঠ। সেই মাঠে এক সারি মন্দিরও আছে, বোঝাই যাচ্ছে বেশ পুরনো। কিন্তু সেসব নয়, এমন মন্দির গ্রামেগঞ্জে হামেশাই দেখা যায়। অবাক করার মতো ব্যাপারটা হলো চারিদিকে ছড়িয়ে আছে এমন আরও অজস্র মন্দিরের চিহ্ন। কোনোটা এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, কিন্তু চূড়া ভেঙে পড়েছে। কোনোটার পুরোটাই একটা ভগ্নস্তূপ। কোনোটায় শুধু প্রকাণ্ড ভিতটা পড়ে আছে, আর কিচ্ছু নেই। কত মন্দির ছিল রে বাবা! এ তো এককালে একটা বিশাল কমপ্লেক্স ছিল দেখছি। এখন অতি সামান্য অংশই বাকি আছে। প্রায় সবটাই শেষ। মন খারাপ হয় এসব দেখলে। একসময় বাঙালির বড় কিছু করার সামর্থ্য ছিল, ইচ্ছাও ছিল। এখন যেন সব দিক থেকে কেমন ছোট হয়ে গেছি আমরা। কেবল নিজের জন্য নিজের মধ্যে বেঁচে থাকা। ওই যে কুড়ে ঘরের মতো দেখতে মন্দিরটা দেখছিস, ওটাকে বলে আটচালা। আর ওটা দেখ, মাথার উপরে 5টা চূড়ো, ওটা হলো পঞ্চরত্ন মন্দির বলে চলেছে মুন্নাদি। ওদিকে মন দিয়ে শুনছে পিকুদা। আমার অবশ্য এগুলো জানা আছে। আটপুর আর বিষ্ণুপুরে ঘুরেছি মুন্নাদির সঙ্গে। আস্তে আস্তে মাঠে নেমে এলাম আমরা। পিকুদা গাড়ি পার্ক করতে গিয়েছিল, এখন আমাদের কাছে এসে দাঁড়িয়েছে।
জাস্ট ভেবে দেখ, এক সময় কি দুর্দান্ত গ্র্যান্ডার ছিল গোটা জায়গাটার। আমিও না ঠিক এই কথাটাই ভাবছিলাম, কাজেই মাথা নাড়লাম। ডাইনে বাঁয়ে প্রকাণ্ড সব ইমারতের ধ্বংসাবশেষ, মাঝে এক সারি মন্দির। কোনো কারণে সেগুলো যেন তুলনায় একটু ভালো অবস্থায় আছে। এদের পিছনে অসম্ভব তেজি সবুজ রঙের ঘন গাছপালা, রীতিমতো জঙ্গল বলা চলে। এইবার আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম মন্দিরগুলোর দিকে। বহুকাল পর পায়ের নিচে সবুজ ঘাস, সামনে ইতিহাস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে যেন। অস্তঙ্গমিত মহিমা। এই কথাটার মানে অবশ্য আমি জানি, যার মহিমা অস্তে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে। মেঘদূত কাব্যে কালিদাস নির্বাসিত যক্ষের সম্পর্কে এই শব্দটাই ব্যবহার করেছিলেন। সত্যি জায়গাটাকে দেখলে এটাই মনে পড়ছে। মাঠের একপাশে একদম বাঁধের গা ঘেঁষে আরও একটা মন্দির। আগে বোধহয় গোটা জায়গাটাই অনেকটা নিচু ছিল, ক্রমে মাটি পড়ে পড়ে উঠছে, আর মন্দিরগুলো ক্রমে মাটির নিচে চলে গিয়েছে। বোঝাই যাচ্ছে এগুলো পরবর্তীকালে খুঁড়ে বের করতে হয়েছে। এই মন্দিরটা অবশ্য মোটের উপর ঠিকঠাক আছে। আমরা বাইরে দিয়ে একবার ঘুরে এলাম। আরেকটা ব্যাপার জানিস ভাই, এখানকার সবচাইতে পুরনো মন্দির কিন্তু এগুলোই নয়। এর বহুকাল আগে থেকে এখানে মন্দির তৈরি হচ্ছে। প্রায় ১৫০০ বছর আগে থেকে ৫০ বছর ধরে এখানে হিন্দু, বৌদ্ধ আর জৈন মন্দির তৈরি হচ্ছিল। এগুলো ১৫০০ বছরের পুরনো মন্দির নাকি? না না, এগুলোর বয়স ২৫০-৩০০ বছর হবে বড়জোর। তার আগের মন্দিরগুলো হয় একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, নয় তার উপরেই পরবর্তীকালে এগুলো গড়ে তোলা হয়েছে। তাই বল, আমি তো চমকে গিয়েছিলাম। বাঁধের ওপর দিয়ে হেঁটে একটু এগিয়েই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে গ্রামের মধ্যে। এদিকে ঝোপ জঙ্গল আছে, আবার তার ফাঁকে ফাঁকে রীতিমতো বাড়িঘর, দু একটা দোকানও চোখে পড়ল। এই গ্রামের দোকানগুলো আমার ভারী ভালো লাগে। পেছনেই কাঁসাই নদী, তার ওপাশে ধানের ক্ষেত, গাছপালা, কত কিছু। এপাশে উঁচু বাঁধের ওপর ছোট্ট কুড়ে ঘরের মধ্যে চায়ের দোকান, সামনে একটা বাঁশ দিয়ে তৈরি মাচা, তাতে জনা চারেক লোক এমন ভঙ্গিতে বসে আছে যেন তাদের আজ আর কোনো কাজই নেই। বলছি, গাড়িতে ফ্লাস্কে চা আছে কিন্তু মুন্নি। মুন্নাদি এখানেই খাবে। ততক্ষণে মুন্নাদি মাথা নিচু করে ঢুকে পড়েছে দোকানের চালার নিচে। অনেকগুলো কাচের বয়াম সাজানো আছে সেখানে, কোনোটায় মোটা মোটা বিস্কুট, কোনোটায় চানাচুর। চায়ের কথা বলার আগেই একগাল হেসে বলল, চালাটা এত নিচু করে বানিয়েছো কেন গো মাসি? মাথা ঠুকে গেল আমার। এইবার চোখে পড়ল দোকানের ভিতর গোলগাল চেহারার ফর্সা মতো এক ভদ্রমহিলা বসে আছেন, মস্ত সিঁদুরের টিপ পরে। তিনিও একমুখ হেসে বললেন, চালা নিচু নয় মা, তুমি বড্ড লম্বা। মুন্নাদির হাইট 5 ফুট 6 ইঞ্চি, গড়পড়তা বাঙালি মেয়েদের তুলনায় খানিকটা বেশি বই কি। এই বিস্কুট দাও তো দেখি 3খানা। তোরা খাবি তো? তোমরা খাও, আমি চা বসিয়ে দিই। এই সময় মাচা থেকে একটা লোক নেমে আমাদের দিকে এগিয়ে এলো, লুঙ্গি আর জামা পরা, গালে 7 দিনের বাসি পাকা দাঁড়ি। রাসমঞ্চ দেখতে যাবেন তো? চলেন, আমি সঙ্গে যাই, নইলে কিছুই বুঝতে পারবেন না। না না, গাইড লাগবে না, ওই কটা তো মন্দির আমি কতবার দেখেছি। বোঝাই যাচ্ছে লোকটা খুব গরিব। আমাদের সঙ্গে গেলে হয়তো কটা টাকা রোজগার হয় ওর। না স্যার, আরও মন্দির আছে, আমি সব ঘুরিয়ে দেখিয়ে দেবো। দাঁড়ান কাকু, আগে চাটা তো খেয়ে নি। আপনি কি এখানেই থাকেন? 7 পুরুষের বাস, এসব তো একেবারে ভেঙে চড়ে গিয়েছিল। এখন পাঠান সাহেব কাজ করছেন, সরকার থেকেও টাকা পয়সা দিচ্ছে, তাই সারানো হচ্ছে। তাই আপনারা আসছেন, আমরা তো ছেলেবেলা থেকে। চা খেয়ে আবার হাঁটতে লাগলাম আমরা। লোকটা সঙ্গ ছাড়ল না, কথা বলতে বলতে চলতে লাগলো আমাদের সঙ্গে। এসব মজুমদারদের তৈরি, বুঝলেন তো। আগে তাদের টাইটেল ছিল ঘোষাল, তখন পাথরা ছিল রত্নচক পরগনার ভিতরে। নবাব আলীবর্দী খাঁ বিদ্যানন্দ ঘোষালকে রত্নচকের নায়েব করে দিয়েছিলেন। তিনি এই পাথরা গ্রামেই বাড়ি তৈরি করে বাস করতে লাগলেন। বুঝতেই পাচ্ছেন, নায়েবের আসল কাজ হলো প্রজাদের থেকে খাজনা আদায় করে সময় মতো তার নবাবকে পৌঁছে দেওয়া। একবার হলো কি, বিদ্যানন্দের বাবা রাঘব রাম মারা গেলেন, বিদ্যানন্দ বেজায় ভেঙে পড়লেন। ফলে সময় মতো নবাবের কাছে খাজনা জমা পড়ল না। এমন সময় বিদ্যানন্দের গুরু এলেন শিষ্যের কাছে।
বিদ্যানন্দের গুরুভক্তি ছিল অসাধারণ। তিনি সমস্ত টাকাই গুরুদেবের পায়ে নিবেদন করলেন। মানে সেই খাজনার টাকা? হ্যাঁ, ঠিক তাই। গুরুদেব তো অত শত জানেন না। তিনি সেই সব টাকা নিজে নিলেন না, বললেন এই টাকা দিয়ে যেন দেব সেবা করা হয়। গুরুদেব তো দেখা যাচ্ছে নির্লোভ মানুষ ছিলেন। সেকালে গুরুরাও অন্যরকম ছিল দিদি। হ্যাঁ, যেটা বলছিলাম, তা বিদ্যানন্দ সেই টাকা দিয়ে এই মন্দির তৈরি করতে শুরু করলেন। এই মেরেছে, খাজনার টাকা দিয়ে মন্দির তৈরি? তাহলে তো খাজনা জমা পড়বে না। পড়লও না। যথারীতি সেই খবর পৌঁছালো নবাবের কাছে। তিনি রেগে মেগে আদেশ দিলেন বিদ্যানন্দকে যেন হাতির পায়ের তলায় পিষে মারা হয়। হ্যাঁ, অন্যদের ভয় দেখানোর জন্য এই ধরনের শাস্তিগুলো সেখানে খুবই দেওয়া হতো। গ্রামে রীতিমতো ঢেড়া পিটিয়ে লোক ডেকে এনে দেখানো হতো এসব ভয়ঙ্কর দৃশ্য, যাতে অন্যেরা খাজনা দেওয়ায় কোনো গাফিলতি করতে না পারে। কিন্তু তখনই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। শোনা যায় সেই হাতি নাকি কিছুতেই বিদ্যানন্দকে মারতে রাজি হলো না। হাতি রাজি হলো মানে? সে আবার কেমন কথা? বহুবার চেষ্টা করা হলো যাতে সে নায়েবের গায়ে পা তুলে দেয়, কিন্তু প্রত্যেকবারই হাতিটা দাঁড়িয়ে পড়ল বিদ্যানন্দের সামনে এসে। আমি আপন মনে মাথা নাড়তে লাগলাম। সব জায়গায় এই ধরনের একটা না একটা গল্প চালু থাকবেই, এতে মন্দিরের মহিমা বাড়ে শুনেছি। ওই হাতির পায়ের তলায় পড়েও ঠাকুরের আশীর্বাদে বেঁচে গিয়েছিলেন বিদ্যানন্দ, আর সেই জন্য এই জায়গাটার নাম হয়ে গেল পাথরা। পা থেকে উতরে গিয়েছিলেন তো তিনি, তাই পা উত্তরা, তার থেকেই পাথরা, আর সেই শব্দটাই পাথরা হয়ে গেল লোকের মুখে মুখে। দিনের পর দিন একই গল্প বলতে বলতে এদের মধ্যে এক ধরনের অভ্যস্ত ভঙ্গি তৈরি হয়। গড় গড় করে বলে যায় চেনা গল্প। এই লোকটাও ঠিক সেই ভঙ্গিতেই বলছে। রাস্তা এখানে বেশ সরু হয়ে এসেছে, দুপাশে ছোট ছোট বাড়ি, বাচ্চারা খেলে বেড়াচ্ছে রাস্তার উপরে, ছাগল চড়ছে, বাঁ দিকে একটা পুকুরও আছে। হঠাৎ একটা বাঁক নিয়ে ফুরিয়ে গেল রাস্তাটা, আর আমরা চমকে উঠে দাঁড়িয়ে পড়লাম। ডান পাশে এক সারি মন্দির, যথারীতি মাটির বেশ খানিকটা নিচে চলে গিয়েছে এখন, আর সামনে একটা গোল ইমারত, তার বাঁ পাশে প্রকাণ্ড একটা বাড়ি। এখন তার শুধু দেওয়ালগুলোই দাঁড়িয়ে রয়েছে, ছাদ যে কোন কালে পড়ে গেছে কে জানে। এটা ছিল মজুমদারদের কাছারি বাড়ি, আর এটা হলো রাসমঞ্চ। রাসমঞ্চটা কিন্তু তুলনায় বেশ ভালো অবস্থায় আছে, কিন্তু আমাকে প্রথমেই টেনে নিল প্রকাণ্ড ভাঙা বাড়িটা। এই ধরনের ইমারত দেখলেই আমার মনে হতে থাকে একদিন কত মানুষের আনাগোনা ছিল এই বাড়িতে, কত কাজ, কত ছোটাছুটি, কর্মব্যস্ততা, কিন্তু দেখো আজ তার চিহ্নটুকু অনাদরে পড়ে আছে। ছাদ নেই, শুধু দেওয়াল, তাতে মস্ত করে আবার নাম লেখা, প্রণয় প্লাস রিনা। একদিন যেখানে জমিদারের দোর্দণ্ড প্রতাপ নায়েব গোমস্তারা পাইকদের সাহায্যে প্রজাদের রক্ত নিংড়ে টাকা তৈরি করত, এখন সেখানে কিনা আমাদের মতো সাধারণ মানুষের কৌতূহলী ঘোরাঘুরি। প্রেমের বিজ্ঞাপন দেওয়ার জায়গা। দরজা জানলা কিছুই নেই, ভেতরে ঢুকে পড়লাম আমরা। মেঝের জায়গায় এখন ঘাস, উপরে তাকালে আকাশ দেখা যাচ্ছে। সেকালের পাতলা ইটের তৈরি দেওয়াল, থাম তৈরির জন্য কাজে লেগেছে গোল ইট। এই জিনিসটা আগে কোথাও দেখিনি, আর নইলে হয়তো খেয়াল করিনি। বেশ খানিকক্ষণ পরে বেরিয়ে এসে দেখি মুন্নাদি কোমরে হাত দিয়ে রাসমঞ্চটার সামনে দাঁড়িয়ে আছে। এসব দেখলে ভাই চোখে জল এসে যায় রে। ঠিকই বলেছিস, এককালে কত যত্ন করে সব তৈরি রে, আর আজ তার কি দশা। সময় বুঝলি সব নষ্ট করে দেয়, কালো স্রোতে ভেসে যায়। সময়ের কথা বলিনি রে, সে তো হয়ই। হায় এদিকে আয়। আমি এগিয়ে গিয়ে মুন্নাদির পাশে দাঁড়ালাম। আঙুল তুলে ও দেখিয়ে দিল একটা অদ্ভুত দৃশ্য। রাসমঞ্চের আকারটা অদ্ভুত, একটা অষ্টভুজ কাঠামো গড়ে তোলা হয়েছে বেশ উঁচু করে, তার উপরে একটা আটকোনা ইমারত, 8খানা আর্চ গড়ে তোলা হয়েছে। মুন্নাদি যেদিকে আঙুল তুলে রয়েছে সেদিকে তাকালে চোখে পড়ছে একটা করুণ দৃশ্য। আর্চের পাশে প্রমাণ আকারের একটা মূর্তি ছিল এককালে, এখন সেটাকে দেখলে সত্যি কান্না পাওয়ার কথা, কারণ খুবলে খুবলে তুলে নেওয়া হয়েছে তার এক একটা অংশ।
এমনভাবেই তুলে নেওয়া হয়েছে যে ঠিক কিসের মূর্তি ছিল ওখানে তাও এখন আর বোধহয় বোঝা সম্ভব নয়। আর্চের উল্টো দিকের জায়গাটা দেখিয়ে মুন্নাদি বলল, কিছু বুঝতে পারছিস? শিউরে উঠলাম এবার। একেবারে দেওয়াল থেকে চেঁচে তুলে নেওয়া হয়েছে কিছু একটা। বোঝাই যাচ্ছে সেখানেও একটা বেশ বড় আকারের মূর্তি বসানো ছিল। এখন একেবারে মসৃণ দেওয়াল। বাঁ পাশের আর্চটার পাশের মূর্তিটার মাথাটা নেই, তার পাশেরটাও একদম খুবলে তুলে নেওয়া হয়েছে। চুরি নয় রে, ডাকাতি হয়েছে বলা যায়। এদের ধরতে পারলে ফাঁসি দেওয়া উচিত। ইটগুলো খুলে নিয়ে গিয়ে বাড়ি করেছে লোকজন, বিক্রিও করেছে দেদার। যে যা পেরেছে নিয়ে চলে গেছে। পিকুদা জিভ দিয়ে চুকচুক করে শব্দ করলো, শুধু মাথাটা নড়ছে আক্ষেপের ভঙ্গিতে। ঘুরে এলাম রাসমঞ্চ, জীর্ণ, একেবারে ক্ষতবিক্ষত। আসেন এইবার এই পুকুরটার ওই পাশ। নাম কি তোমার? আগে হলদর পাত্র। আপনারা তো দুঃখ করছেন এটা চুরি হয়েছে ওটা চুরি হয়েছে। আমাদের ছেলেবেলায় আর্ধেক মন্দির দেখাই যেত না, খেয়ালই করতো না কেউ। সে কি, কেন? সবই জঙ্গলে ঢাকা পড়ে গিয়েছিল, মাটির নিচে চাপা ছিল বাকিগুলো। এখন তো তাও সব দেখা যাচ্ছে, মেরামত হচ্ছে। এখনো তো জঙ্গলের মধ্যে মন্দির আছে, তাই না? আছে তো, ওই কাছারি বাড়িতে চোরা কুঠুরি আছে, তাতে সুড়ঙ্গ আছে। ঢুকেছিলাম ছোটবেলায়, খানিক দূর পর্যন্ত গিয়েও ছিলাম। তারপর একেবারে ঘন জঙ্গল, কাঁটা ছোপ, সাপের ভয়ে পিছিয়ে গিয়েছিলাম। মুন্নাদি আর চোখে আমার দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসতে লাগলো। আমি কড়া গলায় বললাম, ছোট ভাইকে বারংবার মৃত্যুর মুখে ঠেলে দিতে তোর লজ্জা করে না? কি হলো, মুন্নি তো কিছু বলেনি? জানি না গো পিকুদা, পলাশতলি থেকে ফেরার পর থেকেই বুবলাই সুরঙ্গের নাম শুনলেই কেমন রেগে যায়। হে এলোমেলো কথাবার্তা বলে, শুনলেই তো। তুমি জানো না পিকুদা, পলাশতলি নামের একটা জঘন্য জায়গায় নিয়ে গিয়ে মুন্নাদি আমাকে একটা ভয়ঙ্কর সুরঙ্গের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। সে যে কি সাংঘাতিক জায়গা, ভিতরে আবার একটা জ্যাকেট পরা কঙ্কাল। ইস! মুন্নাদির মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবার। আমি কথা থামিয়ে তাকালাম ওর দিকে। রাস্তার পাশে দুটো মন্দির আছে পাশাপাশি, মাটির নিচে চলে গিয়েছিল নির্ঘাত, খুঁড়ে বের করা হয়েছে। সেই খোবলানো ক্ষত বিক্ষত চেহারা, উপরে নেওয়া হয়েছে মূর্তি, কারুকাজ। সত্যি কথা বলতে কি, আমার আর দেখতে ভালো লাগছিল না। একটা অবাধ লুটপাট চলেছে যেন প্রত্যেকটা মন্দিরে। চল ফিরি এবার। সেই ভালো, এই দৃশ্য দেখতে আর ইচ্ছে করছে না রে ভাই। পিকুদা একটা 50 টাকার নোট বাড়িয়ে দিল হলধরের দিকে। লোকটা দেখলাম তাতেই বেশ খুশি হয়ে নমস্কার করে চলে গেল। গ্রামের ভিতরে রাস্তা দিয়ে হেঁটে ফিরছিলাম আমরা। পুকুর ঘাটে বসে একটা বউ বাসন মাজছিল। আর কাউকে না পেয়ে মুন্নাদি তাকেই জিজ্ঞেস করলো মন্দিরের কথা। বউটাও বলল জঙ্গলের ভিতরে আছে। এদিকে সত্যিই ঘন জঙ্গল, বুড়ো বুড়ো আম গাছ, কাঁঠাল গাছও আছে। আবার তার নিচে প্রায় আমার মাথা সমান ঠাসা ঝোপঝাড়। এমন জঙ্গলে ঢোকা মানে সত্যিই কষ্টকর। এই জায়গাটা একটু অন্যরকম। একটা মাটির রাস্তা এঁকে বেঁকে চলে গেছে সামনে উঁচু বাঁধের দিকে। রাস্তাটার বাঁ দিকে ঘন জঙ্গল, ডান দিকে ছোটোখাটো বাড়িঘর, দু একটা দোকান, পুকুর, তার পিছনে আবার চাষের ক্ষেত। আমরা ধীর পায়ে বাঁধের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ মুন্নাদি থমকে দাঁড়ালো। এইখান দিয়ে কিন্তু ঢোকা যায়, যাবি ভাই? এইবার আমার চোখে পড়ল জঙ্গলের মধ্যে একটা সুড়িপথ ঢুকে গেছে। দুপাশে বড় বড় গাছের গুড়ির মধ্যে দিয়ে একটা আবছা রাস্তা। এখান থেকে কেমন সুড়ঙ্গের মতোই দেখাচ্ছে। এই মুন্নিটা যত উল্টোপাল্টা বুদ্ধি। এতগুলো মন্দির দেখে তো রাস মেটেনি, খামাখা জঙ্গলে ঢুকবো কেন? এই কথাটা ভালো করে বুঝিয়ে বলো তো মুন্নাদিকে। এই দিব্যি রাস্তা চলে গেছে সামনে। আয় না ভাই, ঢুকে পড়ি। বলা যায় না, হয়তো আমরা কোনো নতুন মন্দির আবিষ্কার করে ফেলতে পারি। আর দেরি না করে মুন্নাদি ঢুকে পড়ল সরু সুড়িপথটায়। তারপর 1 মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পিকুদা বেজায় ভরকে গেছে, প্রায় চেঁচিয়ে উঠল, এ রে বুবলাই, একা একাই ঢুকে গেলি যে। আমি একটা নিঃশ্বাস ফেললাম। কবে কার কথা শুনেছে মুন্নাদি? তারপর পিকুদাকে বললাম, জানো আজকাল বড়দের কথাও আর শুনতে চায় না। চলো হাঁটা দিই পিছন পিছন। সত্যি বলতে কি,
এটাকে রাস্তা বলা চলে না, দিনমানেও বেশ অন্ধকার। দূরে দূরে সার্চ লাইটের মতো রোদ্দুর এসে পড়েছে। কি এক রকমের ছোট ছোট পোকা উঠছে, প্রকাণ্ড মাকড়সার জাল ঝুলে আছে সর্বত্র। মুন্নাদিকে দেখতে পাচ্ছিলাম না প্রথম দিকে, তারপরও নীল রঙের সালোয়ারটা চোখে পড়ল। মাথা নিচু করে গাছের ডাল এড়িয়ে এগিয়ে যাচ্ছে। আমি তাড়াহুড়ো করে হেঁটে ওর কাছে এগিয়ে গেলাম। আমাকে দেখে এক মুখ হেসে বলল, এই তো চলে এসেছিস, লক্ষ্মীর ছেলে। আমি আবার একটা দীর্ঘশ্বাস ফেললাম। কেন যে বারবার ওর পিছন পিছনে হাঁটতে গিয়ে বিপদে পড়ি কে জানে। না এলেই পারতাম। সুড়ি পথটা একটু এগিয়েই ফুরিয়ে গিয়েছে। তাতে অবশ্য মুন্নাদি দমে গেল না, গাছের ফাঁক দিয়ে এগোতে লাগলো, দু হাতে ঘন ঝোপঝাড় সরাতে সরাতে। যাচ্ছিস কোথায় বলতো? কোথাও না, আমি কি জানি নাকি এই জঙ্গলের মধ্যে কোথায় কি আছে? এমনি দেখছি একটু ঘোরাঘুরি করে, যদি কিছু। আরে বাস। আমি প্রথমে বুঝতেই পারলাম না কি দেখে ওই শব্দটা করলো। পরক্ষণেই অবশ্য মুন্নাদি সরে গেল সামনে থেকে, আর অমনি আমার চোখের সামনে ভেসে উঠল একটা অদ্ভুত দৃশ্য। সামনে খানিকটা খোলা জায়গা, মাটি এখানে হঠাৎ খানিকটা উঁচু হয়ে গিয়েছে। একটা ঢিবি মতো জায়গার উপরে দাঁড়িয়ে আছে অসম্ভব পুরনো একটা মন্দির, পঞ্চরত্ন মন্দির। মাঝখানে চূড়োটা ভেঙে গিয়েছে কোন কালে, সর্বাঙ্গে গাছ জড়িয়ে গিয়েছে। একটা বট গাছের ঝুড়ি নেমে এসেছে একেবারে ছাদ থেকে মাটি পর্যন্ত, তাতেই মন্দিরটা অর্ধেক ঢেকে গিয়েছে। তবু এই প্রাচীন ইমারতের গড়নের মধ্যে এমন কিছু আছে যা দেখে আমার মুখ একেবারে হাঁ হয়ে গেল। এখনো পর্যন্ত যে কটা মন্দির দেখেছি তার মধ্যে এটা সবচাইতে বড়, সর্বাঙ্গে টেরাকোটার কাজ। এখান থেকে অবশ্য বোঝা যাচ্ছে না তাতে কি আঁকা আছে। আমরা যখন অবাক হয়ে তাকিয়ে রয়েছি তখনই আমার প্রায় ঘাড়ের উপর এসে পড়ল পিকুদা। হাঁফাচ্ছে অল্প অল্প, দম চাপা গলায় বলল, হ্যাঁ এগিয়ে পুবলাই, তোরা তো সত্যি একটা মন্দির আবিষ্কার করে ফেলেছিস। এইটা কিন্তু আরো পুরনো বোধ হয়। দাঁড়া তো, আগে একবার বাইরে থেকে ঘুরে আসি, তারপর বলছি। আমরা কিন্তু দাঁড়ালাম না, মুন্নাদির পিছন পিছন বেরিয়ে গেলাম খোলা জায়গাটাতে। এখানে বড় গাছ আর নেই, হাঁটু সমান পুটুসের ঝোপ। তার ফাঁক দিয়ে আমরা এগিয়ে গেলাম মন্দিরটার দিকে। সামনের দিকে 4টি ধাম দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না মন্দিরটা বানানো হয়েছিল পূর্ব দিকে মুখ করে। আমার মাথা সমান উঁচু বারান্দা তো হবেই, তাতে অবশ্য ওঠার উপায় নেই, সিঁড়িটা ভেঙে পড়ে রয়েছে। কয়েক মিনিট মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে থেকে মুন্নাদি আস্তে আস্তে হাঁটতে লাগলো ডান দিকে, তারপর ঘুরে অদৃশ্য হয়ে গেল। আমি হাঁ করে দেখছিলাম থামের টালিগুলোকে। দরজাটা বোধহয় লোহার তৈরি, কি একটা ঘন সবুজ লতায় একদম ঢেকে গিয়েছে। দরজার উপরে একটা প্রকাণ্ড টেরাকোটার কাজ, একটা হাতি, তার সারা গায়ে বেশ কয়েকজন মহিলার ছবি। কি এটা খেয়াল করিনি তো কখনো। পিকুদাকে জিজ্ঞেস করব বলে বাঁ দিকে ঘুরতে যাচ্ছিলাম, এমন সময় একটা রক্ত জল করা চিৎকার ভেসে এলো মন্দিরের পিছন থেকে। এই ভাই, ভাই আয়, শিগগিরই আয়। পিকুদা, কোথায় তোমরা? কি সাংঘাতিক! মুন্নাদির গলা, ভয়ঙ্কর চমকে গিয়ে ডাকছে ও। আমি আর কথা না বলে ঝড়ের বেগে দৌড়তে লাগলাম ঝোপঝাড় ভেঙে। পিছন পিছন ছুটতে লাগলো পিকুদা। মন্দিরের ডান পাশের জমি আরও খানিকটা উঁচু হয়ে গিয়েছে, সেটা যেমন তেমন করে পেরিয়ে বাঁ দিকে ঘুরে আটকে উঠে দাঁড়িয়ে পড়লাম আমি। মন্দিরের পিছনেও ঘন পুটুসের ঝোপ, তারই মধ্যে হাঁটু কেড়ে বসে আছে মুন্নাদি। আরও ঠিক সামনে পড়ে আছে একটা মেয়ের দেহ, পরনে জিন্স আর টি শার্ট। পড়ে থাকার ভঙ্গি দেখলে সন্দেহ থাকে না মেয়েটির দেহে প্রাণ নেই। দৌড়ে গিয়ে মুন্নাদির পাশে দাঁড়ালাম আমি, তারপর একেবারে হতভম্ব হয়ে গেলাম। এ তো সেই মেয়েটা, কলকাতা থেকে একই ট্রেনে এলো আমাদের সাথে। নামটা মনে পড়ছে না, তারই অবস্থা হলো কি করে? আটকে ওঠাটা অবশ্য স্বাভাবিক, কারণ চিত হয়ে পড়ে থাকা মেয়েটার কপালের উপরে একটা গভীর ক্ষত চিহ্ন, তা থেকে রক্ত গড়িয়ে ভিজে যাচ্ছে এক রাশ ঘন চুল। ছেলেটা গেল কোথায়? কোন ছেলে? অন্বেষার সঙ্গে যে ছেলেটা ছিল রে। আর কে ছিল তা আমি জানবো কি করে? পল্লব ছিল হাগারাম। ইয়েস, এইবার মনে পড়ল সব। মেয়েটার নাম অন্বেষা,
টাইটেল বলেনি, ছেলেটা বলেছিল পল্লব সামন্ত আমাদের সঙ্গেই এলো কলকাতা থেকে। আচ্ছা, ওরা একসঙ্গে এসেছে বলেই যে ছেলেটা পাথরাতেও মেয়েটার সঙ্গে ছিল তার তো কোনো মানে নেই। হয়তো মেয়েটা একাই। মনে হয় না পল্লব পাথরা যাওয়ার জন্য অটো ড্রাইভারের সঙ্গে কথা বলছিল। এই চা খাবি তোরা? আর বিস্কুট? আমি ঘড়ি দেখলাম, 2টো বেজে গেছে। খিদে পাওয়ারই কথা, কিন্তু টেনশনে মনে ছিল না। অন্বেষাকে দেখে প্রথমে আমার মনে হয়েছিল ও বোধহয় আর বেঁচে নেই, কিন্তু সত্যি বলতে মুন্নাদি আমার মতো চট করে ঘাবড়ে যায় না। আমাকে চমকে দিয়ে ও বলল, বেঁচে আছে তোল ভাই। ওই ঝোপ জঙ্গল ভেঙে মেয়েটাকে বের করতেই লেগে গেল আধ ঘন্টা। ততক্ষণে পিকুদা গাড়ি নিয়ে এসেছে। লোকজন ভিড় করার আগেই আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম সোজা মেদিনীপুর মেডিকেল কলেজ। এমার্জেন্সি। হঠাৎ একটা ছোটাছুটি পড়ে গেল হসপিটালে। অন্বেষা তখনও অজ্ঞান। ওকে স্ট্রেচারে শুইয়ে নিয়ে গেল ভেতরে। আমরা এখন বসে আছি হাসপাতালের বারান্দার একটা লম্বা কাঠের চেয়ারে। আমি যাব না পিকুদা, তুমি ভাইকে কিছু একটা খাইয়ে দাও, ও বেচারা খিদে সহ্য করতে পারে না। আমি ফের খিঁচিয়ে উঠতে যাচ্ছিলাম, এমন সময় একজন মাঝবয়সী নার্স বেরিয়ে এলেন সবুজ পর্দাটা সরিয়ে। আপনারা কি পেশেন্টের বাড়ির লোক? না, বাড়ির লোক নই, আমরা ওকে ইনজিওর্ড অবস্থায় দেখতে পেয়ে। বুঝেছি, তাহলে তো নামও জানেন না পেশেন্টের? শুধু নামটুকুই জানি, অন্বেষা। টাইটেল জানা নেই। গতকাল আসার সময় ট্রেনে সামান্য আলাপ হয়েছিল। ওহো, এ তো মুশকিল হলো। তাহলে তো এটা পুলিশ কেস। সর্বনাশ! পুলিশ কেস কেন? এই মরেছে। একটা অল্প বয়সী মেয়েকে রক্তে মাখামাখি অবস্থায় তুলে এনেছেন, কপালে এরকম মারাত্মক ইনজুরি, আর জিজ্ঞাসা করছেন এটা পুলিশ কেস কেন? আপনারা কি ন্যাকা নাকি? আপনারাই যে ওকে ইনজিওর্ড করেননি তার কোনো গ্যারেন্টি আছে? পিকুদার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি মনে মনে হাসতে লাগলাম। বোনের সঙ্গে দল পাকিয়ে ছোট ভাইকে হ্যারাস করলে এইসব তো হবেই, পাপের ফল। মুন্নাদি আমার মতো মনে মনে না হেসে শব্দ করে হাসতে লাগলো। তুমি একটু বেশি পাকা না? তুমি নিজেই কলকাতা থেকে এসেছো না, আর সবাই তো গাঁয়ের লোক, তাদের সব কথাতেই তোমার এরকম হাসি পায়। এরকম মনে হচ্ছে তো? এমন প্যাচে পড়বে সব টের পেয়ে যাবে। ওসব ভয় অন্য কাউকে দেখাবেন লোক বুঝছে। হ্যাঁ, জাগে পেশেন্ট কেমন আছে সেটা বলুন। পুলিশকে জানানো হয়েছে, অলরেডি আসছে। সুভাষবাবুর সাথে কথা বললি? উনি এখানকার সুপারের সঙ্গে কথা বলেছেন। ভালো কথা। আপনার নামটা? এন্টালির সাংঘাতিক কেসটার পর থেকে জয়েন্ট কমিশনার সুভাষ দত্ত আজকাল প্রায়ই রোজ ফোন করছেন মুন্নাদিকে। এ কথা জানি আমি। ভদ্রমহিলার মুখ শুকিয়ে গেছে ইতিমধ্যেই। বললেন, নাম জেনে কি করবেন আপনি? ধমকাবেন না, ওসব আমরা দিনে 25 বার করে। এমন কাজ করেন কেন যাতে নিজের নাম বলতে ভয় করে? ভদ্রমহিলা আবার কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় একটা জিপ খুব স্পিডে এসে ঢুকলো হাসপাতাল চত্বরে, আর সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎ বেগে অদৃশ্য হয়ে গেলেন। জিপ থেকে যে ভদ্রমহিলা নামলেন তিনি নির্ঘাত খুব উঁচু পোস্টে আছেন, কাঁধে এক গাদা তাড়া। সরাসরি আমাদের কাছে এসে দাঁড়িয়ে মুন্নাদির দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, দ্রিজা চৌধুরী, মাইসেলফ সন্তিলতা মেহতা, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। জয়েন্ট কমিশনার মিস্টার ডাট এইমাত্র ফোন করে আপনার কথা বললেন। মুন্নাদি অল্প কথায় ব্যাপারটা বুঝিয়ে দিল, যদিও নার্সের ভয় দেখানোর ব্যাপারটা চেপে গেল। বাট হোয়ার ইজ দ্য লেডি? এই সময় একজন লম্বা চওড়া চাপদাড়িওয়ালা ভদ্রলোক দ্রুত পায়ে এগিয়ে এলেন আমাদের দিকে। গলায় ঝোলানো স্টেথোস্কোপ দেখলে আর সন্দেহ থাকে না ইনি একজন ডাক্তার। পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা এখন ইচ্ছে করলে স্টেটমেন্ট নিতে পারেন। কাম অ্যালং। সবুজ চাদরে ঢাকা মেয়েটার বিপন্ন মুখ দেখে মনটা একরকম খারাপই হয়ে গেল। ওর চোখ বন্ধ। আমাদের পায়ের শব্দে চোখ খুলল অন্বেষা। পরক্ষণেই আমাদের দুজনকে দেখে সে চোখ বড় বড় হয়ে গেল। আপনারা কাল একই ট্রেনে? আপনার নাম কি? অন্বেষা মিত্র। আমার মাথায় কি খুব বড় কোনো চোট লেগেছে? তেমন কিছু নয়, হ্যামরেজ হয়নি, তবে লেগেছে বেশ জোরেই। লেগেছে না কেউ মেরেছে? মেরেছে বোধহয় পল্লব। তুমি ওখানে কি করছিলে? পাথরায় যাবে কাল বলনি তো? আর গেলেও ওই জঙ্গলের মধ্যে?
কাসাইয়ের ছবি তুলবে, এইটুকুই জানতাম। গিয়ে মন্দিরগুলো দেখতে লাগলো। তারপর পল্লব বলল ওদিকে আরও কিছু মন্দির আছে জঙ্গলের মধ্যে, ছবি তুলবে। ও ছবি তুলছিল না, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সব। তারপর কী সব যেন বের করলো ব্যাগ থেকে, ছেনি, বাটালি, হাতুড়ি। আমি বললাম তুই ছবি তোলার জন্য ছেনি নিয়ে এসেছিস কেন রে? পল্লব বলল এমন সব জিনিস জঙ্গলের মধ্যে পড়ে থেকে নাকি নষ্ট হচ্ছে, বরং বাইরে নিয়ে গেলে 5 জন দেখবে, জিনিসগুলোর কদর করবে। আমি বললাম জল খাবো একটু। বুঝতে পারছি কথা বলতে ওর বড্ড কষ্ট হচ্ছে, ঠোঁটও কাঁপছে, ঢোক গিলছে ঘন ঘন। আমি আর থাকতে না পেরে বলে বসলাম, না না থাক থাক, এখন আর কথা বলতে হবে না, তুমি একটু সুস্থ হয়ে ওঠো, তারপর না হয় স্টেটমেন্ট দেবে। ততক্ষণে অবশ্য মুন্নাদি নিজেই জলের গ্লাস এগিয়ে দিয়েছে। কোনো মতে মাথা তুলে এক ঢোক জল খেলো অন্বেষা। আমি বললাম এসব কি উল্টোপাল্টা বলছিস তুই? এতগুলো মন্দির যখন উদ্ধার করা হয়েছে তখন এটাও নিশ্চয়ই করবে। এইভাবে টালি খুলে নিলে। পল্লব হঠাৎ না রেগে গেল। তারপর আমাকে বলল, যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না। তোর কোনো ধারণা আছে এগুলোর দাম কত হতে পারে? খুব খুব কথা কাটাকাটি হলো আমাদের। আমি বললাম এক্ষুনি গিয়ে আমি সবাইকে বলে দেবো যে তুই মন্দির থেকে টালি খুলে নিচ্ছিস। বলে যেই ঘুরেছি অমনি অমনি কপালের দুম করে কী যেন একটা এসে লাগলো। তারপর আর কিছু মনে নেই। চোখ বন্ধ করলো অন্বেষা। চোখের কোল থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো কালের ওপরে। এমন মিষ্টি মেয়েটাকে কেউ মারতে পারে? আমি যেন ভাবতেও পারছি না। আস্তে আস্তে উঠে দাঁড়ালো মুন্নাদি। মুখটা শক্ত হয়ে গেছে। ঠোঁট টিপে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে মেহতার দিকে তাকিয়ে বলল, Attempt to murder. Now it's your case, ma'am. You are a brave girl. Take rest. আমি চেষ্টা করছি তোমার বন্ধুটিকে যত তাড়াতাড়ি সম্ভব ধরে ফেলতে। ওর আর কোনো ডিটেলস বলতে পারবে? সিএমএতে চার্টার অ্যাকাউন্টেন্সি করছে, এটুকুই জানি। নন্দনে আলাপ হয়েছিল একটা ফটোগ্রাফির এক্সিবিশনে। আমাদের একটা লিটল ম্যাগাজিন আছে, সেখানে টুকটাক লেখালেখি করে। টেরাকোটার ইতিহাস নিয়ে প্রচুর পড়াশোনা আছে তো, সেই সব নিয়েই। আমরা সবাই মিলে বিষ্ণুপুরেও গিয়েছিলাম। পরশুদিন বলল মেদিনীপুরে যাবে কাসাইয়ের ছবি তুলতে। আমি বললাম চল তাহলে, আমিও মামাবাড়ি থেকে একটু ঘুরে আসি। আজ আমাকে কিছুতেই নিয়ে যেতে চাইছিল না। আমি জোর করে কেন যে চাই এলাম। উফ, তোমার মামা বাড়ির অ্যাড্রেসটা বলো তো, কন্ট্যাক্ট নাম্বারটা দাও, আর পল্লবের মোবাইল নাম্বারটা। আমার মোবাইল? সেটা অবশ্য পাওয়া গেল না। আমরাই তুলে এনেছি ওকে। মোবাইল তো দেখিনি। মনে হয় ও যখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল তখনই ছিটকে পড়েছিল। আশেপাশের ঝোপঝাড়ে পড়ে আছে নিশ্চয়ই। ওকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের আর কিছুই জ্ঞান হয়নি। আজকাল কেউ ফোন নম্বর মনে রাখে না। অন্বেষা শুধু নিজের মায়ের মোবাইল নাম্বারটাই বলতে পারল। মেহতা ম্যাডামের পিছনে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মচারীটি চটপট লিখে নিলেন সেটা। হসপিটালের বাইরে এসে দাঁড়িয়ে মেহতা জিজ্ঞেস করলেন, আপনারা কি মন্দিরটায় কোনো ভাঙচুরের চিহ্ন দেখতে পেয়েছিলেন? না, অন্তত সদ্য ভাঙাভাঙির চিহ্ন তো কিছুই দেখিনি। সম্ভবত ছেলেটি অন্বেষাকে মারার পরেই আমরা ওখানে গিয়ে পড়েছিলাম। আমাদের গলার শব্দ পেয়ে ও নিশ্চয়ই উল্টো দিকে জঙ্গলে ঢুকে গিয়েছিল। হি ইজ এ ডেঞ্জারাস ক্রিমিনাল। এক্ষুনি যাওয়া উচিত আমাদের, নইলে নির্ঘাত টেরাকোটা খুলে নেওয়ার চেষ্টা করবে। বাধা দিলে আবার যে কাউকে ইনজিউর করবে না তারও তো গ্যারেন্টি নেই। আপনাদের মেয়েটিকে নিয়ে ফিরতে অন্তত 1 ঘন্টা লেগেছে।
ফির আরও আধ ঘন্টা কেটে গেছে। এতক্ষণে সে ছেলে কী করেছে ঈশ্বর জানেন। চলুন সোজা সুজি পাতরায় যাওয়া যাক, ফর্মালিটি পরে করলেও চলবে। আপাতত থানায় খবর দিয়ে দিচ্ছি। ঝড়ের বেগে উড়ে চলল এবার গাড়ি। আধ ঘন্টার পথ পাড়ি দিল মাত্র 20 মিনিটে। রাস্তা খুব ভালো নয়, কাঠ হয়ে বসে রইলাম আমি। মুন্নাদির মুখ যেন পাথরের তৈরি, সোজা হয়ে বসে আছে। গাড়ি থেকে নেমে মেহতা প্রায় ছুটতে শুরু করলেন। মুন্নাদি দৌড়চ্ছে এবার ঝোপ ঝাড় ভেঙে আগে আগে পথ দেখাচ্ছে। এই সেই খোলা জায়গাটা, ওই যে সেই মন্দির। সেবার জঙ্গলের মধ্যে দিয়ে এলোমেলো ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম। কোন চিহ্ন দেখে যে মুন্নাদি একবারেই সেই জায়গাটা খুঁজে বের করলো কে জানে। গতি না কমিয়েই মন্দিরটার সামনে পৌঁছে গেল মুন্নাদি। প্রায় সঙ্গে সঙ্গে পৌঁছলেন মেহতা ম্যাডাম। পিকুদা রয়ে গিয়েছে গাড়িতে। এত দৌড়ঝাঁপ ওর অভ্যেস নেই। ঠিক এই সময় ভেসে এলো মুন্নাদির চিৎকার, যা ভেবেছি ভাই, দেখে যা। এক দৌড়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম আমি। তারপর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। মন্দিরের দরজার ঠিক উপরে একটা চৌকো কুৎসিত দাগ। সেখান থেকে যে একটা টালি খুবলে নেওয়া হয়েছে তার বলে দিতে হয় না। নবনারী কুঞ্জর হাওয়া। ঘন গাছপালা ভেদ করে ভেসে আসছে মুন্নাদির চাপা গলা। আমার দিশে হারা লাগছে। প্রায় নিঃশব্দে অথচ অসম্ভব দ্রুত পায়ে হাঁটছে মুন্নাদি। মাঝে মাঝে ওর নীল সালোয়ার ঝলসে উঠছে রোদ পড়ে। সেইটুকু লক্ষ্য করেই এগোচ্ছি আমি। আর আমার ঠিক পিছনে রয়েছেন মেহতা ম্যাডাম। পিকুদা যে কোথায় পিছিয়ে পড়েছে জানি না। এই ঝোপ জঙ্গলের ভুল বলাই যাতে হারিয়ে না যায়। ঠিক এই কথাটাই মিস্টার দত্তও আমাকে বলেছিলেন। শি হ্যাজ এ হোল সেন্স অ্যাবাউট ক্রাইম। আমি ছুটতে ছুটতেই মাথা নাড়লাম। তাই হবে বোধহয়, নইলে এই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ঠিক কোন চিহ্ন অনুসরণ করে ছুটে চলেছে মুন্নাদি ঈশ্বরই জানেন। আমি তো শুধু ওকেই ফলো করছি, তাতেই বারবার গুলিয়ে যাচ্ছে। পিছনে আরও কয়েকটা বুটের আওয়াজ এবারে পেলাম। ফোর্স এসে পড়েছে। গুড। এসে তো পড়েছে, কিন্তু করবেটা কি? একটা লোক মাঝারি আকারের একটা টালি নিয়ে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়লে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব কাজ। হঠাৎ মুন্নাদির পায়ের আওয়াজ থেমে গেল। সামনে একটা বুড়ো অশ্বত্থ গাছ। সেটাকে ঘুরে এগোতে গিয়ে আমি প্রায় হুমড়ি খেয়ে পড়লাম ওর গায়ে। ফিরেও তাকালো না মুন্নাদি। গাছের গায়ে প্রায় মিশে গিয়ে দাঁড়িয়ে আছে ও, চোখ একেবারে সামনের দিকে। সেই চোখ এখন বড় বড় হয়ে উঠেছে। এখানেও একটা পুরনো মন্দির। এই জঙ্গলে যে এত মন্দির আছে তা তো জানতাম না। একদম ভেঙে চুরে গেছে মন্দিরটা। একসময় বেশ বড় ছিল হয়তো। অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে পাতলা ইট, চুন সুরকির আবর্জনা এইসব। তার মাঝখানে একা বেঁকা হয়ে দাঁড়িয়ে আছে একটা দালান। চুড়োটা ভেঙে পড়ে আছে পাশে। নিচের দিকে আঙুল বাড়িয়ে ইশারা করলো মুন্নাদি। এই যে। আমাদের দুজনেরই চোখ ঘুরে গেল সেদিকে। ঘাসের উপর একটা স্পষ্ট দাগ, লাল টকটকে, রোদ্দুর পরে একেবারে চকচক করছে যে। রক্তের দাগ। ডেফিনেটলি বললেন মেহতা। এখনো সামান্য হাঁফাচ্ছেন তিনি। এবার আমারও হাঁফ ধরছে। রক্তের দাগ কেন? অন্বেষার মাথা থেকে রক্ত বেরোচ্ছিল বটে, কিন্তু বহুক্ষণ আগেই ওকে তুলে নিয়ে গিয়েছি আমরা। তাছাড়া এই দিকে তো আমরা আসিনি। রক্তের দাগ যদি পড়েও থাকে তাহলে সেটা পড়ার কথা উল্টো দিকে, মানে রাস্তার দিকে। আপনারা খেয়াল করেননি বোধহয়। সম্ভবত টেরাকোটার কাজটা ভাঙতে গিয়ে ছেলেটার হাতে বেশ ভালো রকমের ইনজুরি হয়েছে। সেটাই ফলো করে এত দূর এলাম। খুব সম্ভবত সামনের এই মন্দিরটাতেই লুকিয়েছে পল্লব। মরিয়া হয়ে রয়েছে এখন, হাতে অস্ত্র আছে। চট করে খোলা জায়গায় বেরিয়ে আসাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। অস্ত্রের কথা বললেন বুঝি? এবার আমি আঁতকে উঠে এক পা পিছিয়ে এলাম। ম্যাডামের হাতে একটা পিস্তল। আসুন আমার সঙ্গে, আমি লিড করছি। এক পা করে সামনের মন্দিরটার ধ্বংসস্তূপের দিকে এগোতে লাগলাম আমরা। এবারে আর বুঝতে অসুবিধা হচ্ছে না। মন্দির ভেঙে পড়ার ফলে চারিদিকে যে ধুলো ছড়িয়ে পড়েছে তার উপরে স্পষ্ট দেখা যাচ্ছে জুতো পরা পায়ের ছাপ। ফোটা ফোটা রক্তের দাগ এখানে অনেক স্পষ্ট, টাটকাও বটে। পায়ের দাগের পাশে পাশে
সেই দাগ শটান চলে গেছে মন্দিরের অক্ষত অংশটুকুর দিকে। মেহতা ম্যাডাম অবশ্য সেদিকে গেলেন না, ঘাসের ওপরে ছড়িয়ে থাকা ছোট বড় পাথরের টুকরো এড়িয়ে এগোতে লাগলেন বাইরে দিয়ে। স্পষ্টত ধ্বংসস্তূপের পিছনের দিকে যাওয়ার চেষ্টা করছেন তিনি। বুঝলাম সরাসরি পল্লবীর মুখোমুখি হতে চাইছেন না তিনি। ধ্বংসস্তূপের পিছনের দিকে পৌঁছে আমরা অবাক হয়ে গেলাম। এখানে তো লুকিয়ে থাকার মতো জায়গাই নেই। মাঝখানে মন্দিরের যে অংশটা এখনো দাঁড়িয়ে আছে সেটা একটা ঘরের মতো, যাতে একটাও জানলা দরজা আস্ত নেই। বাইরে থেকেই দেখা যাচ্ছে মেঝের ধুলো আর পাখির বিষ্ঠায় ভরা নোংরা মেঝে। ঘরটা একেবারে খালি। সেটা অবশ্য স্বাভাবিক, এখানে কেউ লুকোতে চাইবেই বা কেন? মুন্নাদি কেমন একটা হকচকিয়ে দাঁড়িয়ে পড়েছিল। এবার ভুরু কুঁচকে চারিদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এটা কেমন হলো? তাই তো, পায়ের ছাপটা ভিতরেই ঢুকেছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অথচ মানুষটা অদৃশ্য হয়ে গেল। এ কেমন কথা রে বাবা? ভিতরটা দেখা দরকার। চলো ভেতরে ঢুকবো। কি দরকার? দেখাই তো যাচ্ছে ভিতরে কেউ নেই। জবাব না দিয়ে যেদিক থেকে এসেছিলাম তার উল্টো দিক দিয়ে এগোতে লাগলো মুন্নাদি। বুঝলাম ও মন্দিরটার চারপাশটা একবার দেখে নিতে চাইছে। ওদিকে না গিয়ে আমি আরেকবার সেই ফাঁকা জায়গাটা দিয়ে ভেতরে উঁকি দিলাম, যেখানে আগে জানলা ছিল। এখন অবশ্য এটা একটা গহ্বর। স্পষ্ট দেখা যাচ্ছে ধুলো ভরা মেঝের উপর দিয়ে 2 সারি পায়ের ছাপ ঘরটা ঠিক মাঝখানে এসে অদৃশ্য হয়ে গেছে। ম্যাজিক নাকি অন্য কিছু, কি জানি। একটা জলজ্যান্ত মানুষ তো আর উবে যেতে পারে না। পরক্ষণেই একটা কথা মনে পড়ে বুকের ভেতরটা ধরাস করে উঠল। যদি জানলাটার ফাঁকা জায়গাটা আমার মাথা সমান উঁচু। মুন্নাদিদের জন্য অপেক্ষা না করেই 2 হাতে ভর দিয়ে উঠে পড়লাম জানলায়। তারপর এক লাফে ঘরের ভিতরে। নিস্তব্ধতা ভেঙে চুরে জুতো শব্দ হলো ধপাস করে। তবে আমার ধারণা যদি ঠিক হয় তাহলে এতে আর কোনো ক্ষতি নেই। সতর্ক পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালাম ঘরের মাঝখানে। ঠিক এই সময় দরজায় একটা ছায়া পড়ল, তারপর আরও একটা। মুন্নাদি আর মেহতা ম্যাডাম তাহলে চলে এসেছে ভগ্নস্তূপের অন্য দিকটা ঘুরে। আমায় ঘরের ভিতর দেখে সামান্য উঁচু হয়ে গেল মুন্নাদির ভুরু। তারপর কথা না বলে চোখের ইশারায় দেখিয়ে দিল ঠিক সেই জায়গাটা যেদিকে আমি নিজেও তাকিয়েছিলাম এইমাত্র। ঘরের মেঝেতে দেখলাম এককালে অপূর্ব একটা নকশা আঁকা ছিল। প্রচুর ধুলো, চুন, সুরকি আর পাখির ময়লাতেও সেটা পরিপূর্ণ হয়ে ঢেকে যায়নি। আবছাভাবে হলেও বোঝা যাচ্ছে একটা প্রকাণ্ড পদ্ম ফুলের নকশা আঁকা হয়েছিল শুধু পাথরের রং ব্যবহার করে। আর তার কেন্দ্রের জায়গাটাতে আছে একটা কালো গোল পাথর। সেই পাথরটার এক কোণ উঠে আছে, খুব সামান্য, কিন্তু বোঝা যাচ্ছে। মুন্নাদিও আমার মতোই লক্ষ্য করেছে সেটা। এখন চোখের ইশারায় আমাকে দেখিয়ে দিচ্ছে। সাবধানে এগিয়ে গিয়ে পাথরটার পাশে বসলাম উবু হয়ে। বেশ বড় পাথর, হাতখানেকের চাইতেও বড় ব্যাসার্ধের একটা বৃত্ত। টেনে তোলা সহজ হবে না, ভারী হবে নিশ্চয়ই খুব। উঠে থাকা কোণাটা একেবারে ধরে উপরের দিকে টানার চেষ্টা করলাম। একটুও নড়ল না পাথরটা। এবার 2 হাত দিয়ে টান দিলাম প্রাণপণে। ঠিক মতো ধরতে পারছি না, আঙুল ফসকে যাচ্ছে। মুন্নাদি এগিয়ে এসে আমার পাশে দাঁড়ালো, ফিসফিস করে বলল, উঠছে না। উত্তর না দিয়ে সর্বশক্তি দিয়ে আরো একবার ঠেলে সরানোর চেষ্টা করলাম পাথরটা। উফ, এই যে একচুল নড়ল না। 12 বছর বয়স থেকে জিম করছি, ক্যারাটে শিখছি, প্রায় 6 বছর হয়ে গেল, একটা পাথর নড়াতে পারছি না। একটু পিছিয়ে আয় তো ভাই, পিছিয়ে আয় একটু, একটা জিনিস দেখবো। কথা মতো উঠে দাঁড়িয়ে 2 পা পিছিয়ে এলাম। কি দেখবে মুন্নাদি? কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল মুন্নাদি। ভুরু কুঁচকে গেছে ওর, হাত উঠে এসছে চিবুকে। তারপর হঠাৎ এগিয়ে গিয়ে পা বাড়িয়ে দিল পাথরটার উপরে। ডান পা পাথরের উপর রেখে হালকা একটা চাপ দিল, আর সঙ্গে সঙ্গে আমার মুখটা একেবারে হাঁ হয়ে গেল। দরজার কাছ থেকে ভেসে এলো মেহতা ম্যাডামের অস্ফুট স্বর, মাই গড! সেই পাথরটা প্রায় 2 ইঞ্চি নেমে গেল মুন্নাদির পায়ের চাপে। আমার দিকে ফিরে তাকালো মুন্নাদি, ওর চোখ দুটো জল জল করছে। বুঝতে পারছিস? মাথা নাড়লাম, পারছি। পাথরটা তোলা যায় না,
পাশে সরানো যায় না, চাপ দিলে নিচের দিকে নেমে যায়। উফ, কি আশ্চর্য ইঞ্জিনিয়ারিং! এটা কারো মাথাতেই আসবে না। গোল কালো পাথরটা নিশ্চয়ই আগেকার দিনে ঘিরে রাখা থাকতো, হয়তো ঢেকে রাখা হতো ফুল টুল দিয়ে, যাতে কোনো মতে কেউ এর উপরে পা না রাখে। শুধু পুরোহিতরাই সম্ভবত জানতেন এই গোপন কথা, এবং বংশ পরম্পরায় তা গুপ্ত রাখা হতো। খুব সম্ভবত এটা একটা গোপন পথ। সুড়ঙ্গ দেখা যাচ্ছে আমাদের পিছু ছাড়বে না। হাতটা ধর। তুই আগে যাবি? আমি গেলে ভালো হতো না? তোর তো আবার সুড়ঙ্গে অসুবিধা হয়। আমি একবার মাথা ঝাঁকালাম। এখন অসুবিধার কথা ভেবে আর লাভ কি? এটা যদি সত্যিই একটা গোপন সুড়ঙ্গ হয়ে থাকে, তাহলে তার নিচে কি থাকতে পারে তার কোনো ধারণাই যে আমাদের কারো কাছে নেই। কিন্তু এটা প্রায় নিশ্চিত পল্লব এই পথেই অদৃশ্য হয়েছে। আর কথা না বলে আমি হঠাৎ এগিয়ে গিয়ে সোজা হয়ে দাঁড়ালাম পাথরটার উপরে। এরপর যা ঘটল তাকে নিছক ম্যাজিক ছাড়া আর কিছুই বলা যায় না। আমার দেহের চাপ পড়া মাত্রই পাথরটা নিঃশব্দে নিচের দিকে নামতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে আমি বুঝতে পারলাম মন্দিরের মেঝে পার হয়ে আমার দেহ ঢুকে যাচ্ছে এক প্রাচীন গুপ্ত পথে। এটা একটা গোল সুড়ঙ্গ পথ, সেটার গা অসম্ভব মসৃণ। এত বড় পাথরটা বিন্দু মাত্র শব্দ না করে ধীর গতিতে অনায়াসে নেমে যাচ্ছে নিচের দিকে। আমি যেন লিফটে চড়ে নিচে নামছি। উপরের দিকে তাকালে দেখতে পাচ্ছি গোল একটা আলোর টুকরো আর দুখানা মুখ, মুন্নাদি আর মেহতা ম্যাডাম। প্রায় মিনিট খানেক নেমে আসার পর পাথরটা কোথাও একটা বাধা পেয়ে থেমে গেল। চমকে উঠে দেখলাম মাটির নিচের একটা ঘরে নেমে এসেছি আমি। সামনের দিকে একটা টানেল চলে গেছে। এবার কিছু না ভেবেই পাথরটা থেকে নেমে দাঁড়ালাম আমি। তৎক্ষণাৎ আমাকে হতবাক করে দিয়ে পাথরটা আবার নিঃশব্দ মসৃণ গতিতে উঠতে লাগলো উপরের দিকে। আবার একই কথা মনে হলো আমার, কি সাংঘাতিক ইঞ্জিনিয়ারিং বিদ্যা! এই মন্দিরের নির্মাতারা কি ইঞ্জিনিয়ারিং বিদ্যা যে রপ্ত করেছিল তা আমার জানা নেই। এবার অবশ্য গোটা জায়গাটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। যে গোলাকার সুড়ঙ্গ পেয়ে আমি এইমাত্র নেমে এসেছি, সেটাই এখানকার একমাত্র আলোর উৎস ছিল। পাথরটা সেই উৎসটাকে বন্ধ করে দিয়েছে। ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে একটা অন্ধকার ঘরের মধ্যে মাটির 10 ফুট নিচে একা একা দাঁড়িয়ে থাকাটা যে কতটা বিভীষিকাময় হতে পারে তা কাউকে বলে বোঝাতে পারবো না। 2 মিনিটের মধ্যেই অবশ্য আমার পাশে এসে দাঁড়ালো মুন্নাদি। মেহতা ম্যাডাম নেমে এলেন তারপরই। পাথর নিজে থেকেই ফিরে গেল আবার যথাস্থানে। আবার সেই অস্বস্তিকর ঘুটঘুটে অন্ধকার। পরক্ষণে সেই অন্ধকারকে চমকে দিয়ে জ্বলে উঠল আলো। মুন্নাদি ওর ব্যাগ থেকে টর্চ বের করেছে। এরকম টুকিটাকি অনেক কিছুই থাকে ওর কাঁধের ঝোলা ব্যাগটার মধ্যে। আমি জানি। আমার বুকের মধ্যে প্রচণ্ড জোরে ধকধক করে শব্দ হচ্ছে। মনে পড়ে যাচ্ছে পলাশতলির সেই ভয়ঙ্কর সুড়ঙ্গের কথা। এখানে অবশ্য পায়ের নিচে জমাট বাঁধা কাদা নেই, তার বদলে আছে বহু শতাব্দীর জমে থাকা পুরু ধুলোর আস্তরণ, আর তার উপর স্পষ্ট জুতো পরা পায়ের ছাপ। আমি পল্লবের জায়গায় থাকলে কখনো এরকম জায়গায় লুকোতাম না। উফ, একটা বাচ্চাও 2 মিনিটে বের করে ফেলবে ওর লুকোনোর জায়গা। অবশ্য তার জন্য তাকে ওই পাথুরে লিফটের রহস্য ভেদ করতে হবে। আগে আগে মুন্নাদি হাঁটছে ধুলোর ওপর তৈরি চিহ্ন দেখে, হাতে টর্চ, তারপর মেহতা ম্যাডাম হাতে পিস্তল, আর শেষে আমি, হাতে কিচ্ছু নেই। যা বাবা, এটা কেমন হলো? সামনে একটা দেওয়াল, এই অবধি এসে রাস্তা শেষ নাকি? জায়গাটা হল ঘরের মতো। আমাদের পিছনে একটা দরজা, সেটা দিয়ে আমরা ঢুকেছি হলঘরটায়, সেটা খেয়াল আছে। 3 দিকে নিরেট দেওয়াল, পায়ের ছাপের সারি সামনের দেওয়ালের কাছে গিয়ে শেষ। পল্লব কি দেওয়াল ফুঁড়ে ঢুকে পড়ার বিদ্যা জানে নাকি? ঘুরে দাঁড়ালো মুন্নাদি। টর্চের আলোয় ওর ধারালো মুখটা অন্যরকম দেখাচ্ছে। ভুরু কুচকে তাকিয়ে রইল মেঝের দিকে। তারপরে হঠাৎ বদলে গেল চোখ মুখ। ডান হাত তুলে তুড়ি দিল একটা। আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে কি হলো, তার আগেই মুন্নাদি আবার ঘুরে গেল সেই দেওয়ালটার দিকে, যার সামনে দিয়ে পায়ের ছাপ শেষ হয়েছে। তারপর সাবধানে গিয়ে দাঁড়ালো শেষ ছাপটার উপরে। আর তৎক্ষণাৎ আমাদের কাঁপিয়ে দিয়ে মেঝের সেই অংশটা নিঃশব্দে নামতে শুরু করলো নিচের দিকে। আবার সেই কৌশল। মেঝেরই একটা অংশ আসলে নিচের তলায় নিয়ে যাবে তাকে, যে জানে
ঠিক কোন জায়গাটায় দাঁড়াতে হবে। সঙ্গে সঙ্গে অবশ্য এক লাফে পিছিয়ে এলো মুন্নাদি। উত্তেজনায় হাঁফাচ্ছে সামান্য। ওর মুখ লাল হয়ে উঠেছে। বেরোনোর একটা অন্য রাস্তা আছে, বুঝলি ভাই? সে কি? তুই কি করে বুঝলি? এগুলো এক ধরনের ওয়ান ওয়ে লিফট। ওপরের থেকে নিচে নামা যায়, নিচের থেকে ওপরে ওঠা যায় না। যদি না কোনো লুকোনো সুইচ থাকে। চান্স কম, থাকলে তার চিহ্ন থাকতো। চলুন ম্যাম, নিচে যাওয়া যাক। দাঁড়াও, আমি আগে যাব। ঘাড়ে গিয়ে পড়ার একটা চান্স আছে কিন্তু। খালি হাতে একজন সশস্ত্র অপরাধীর মুখোমুখি হওয়াটা ঠিক হবে না। লেট মি গো ফার্স্ট। হাতের পিস্তলটায় একটা খটাস করে শব্দ করে দৃঢ় পায়ে নির্দিষ্ট পাথরটার উপরে দাঁড়ালেন মেহতা ম্যাডাম। একটা নিঃশ্বাস ফেলার মতো শব্দ হলো। নিঃশব্দে নিচের দিকে রওনা দিল ওই আশ্চর্য পাথর। প্রায় মিনিট 3 পরে নিজের জায়গায় ফিরে এলো সেই পাথর। এখন আর বোঝার উপায় নেই এই পাথরের কোনো বিশেষত্ব আছে বলে। মেঝের অন্য পাথরের সঙ্গে একেবারে মিশে গেছে। একে একে আমরা দুজনও নেমে এলাম। এটা একটা মস্ত হলঘর গোছের চৌরস জায়গা। ঘরটার মাঝামাঝি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মুন্নাদি, পাশে মেহতা ম্যাডাম। মুন্নাদির হাতে টর্চ আর মেহতা ম্যাডামের হাতে মোবাইলের টর্চ জ্বলছে। দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে ঘরের কোণের দিকে। তাকিয়ে থাকারই কথা, সেখানে পরপর রাখা আছে অন্তত 20খানা বাক্স। হাল ফ্যাশনের প্যাকিং বাক্স, এমনভাবে রাখা যেন এক্ষুনি কেউ সেগুলোকে তুলে নিয়ে রওনা দেবে। আর তাদের পাশেই রাখা আছে একটা কারুকাজ করা কাঠের বাক্স, সেটা ডালা খোলা। পাশে পড়ে আছে কয়েক টুকরো ছেঁড়া কাগজ, সেগুলো একেবারেই অন্যরকম দেখতে। মনে হলো খুব পুরনো কোনো পুঁথির ছেঁড়া পাতা। আমি আগে এগিয়ে গেলাম। আছে কি বাক্সগুলোয়? খুব যত্ন করে প্যাক করা হয়েছে সে তো দেখতে পাচ্ছি। খুলতে গিয়ে রীতিমতো বেগ পেতে হলো আমায়। প্রথম বাক্সটা খুলে অবশ্য আমিও হাঁ হয়ে গেলাম। পাথরের তৈরি ফুটখানেক লম্বা একটা মূর্তি, ধ্যানাসনে বসে থাকা একজনের মূর্তি। তার মাথার উপরে অনেকগুলো ফনা ধরে আছে একটা সাপ। শিবের মূর্তি নাকি? পরেশনাথ, কাঁপা গলায় বললেন মেহতা ম্যাডাম। আর অমনি গম গম করে উঠল তার কণ্ঠস্বর। ঠিক, এই অঞ্চলে এককালে যে জৈন মন্দির ছিল তার চিহ্ন পাওয়া গেছে বটে। আর এই তার প্রত্যক্ষ প্রমাণ। অন্য জায়গা থেকে তুলে এনে এইখানে লুকিয়ে রেখেছে চোরের দল? না, তাহলে ভেঙে বের করার দাগ থাকতো। আমি বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছি। দক্ষিণ ভারতেও। মুন্নাদি কথাটা শেষ করতে পারল না, কারণ ঠিক এই সময় এমন একটা ভয়ানক আর্তচিৎকার ভেসে এলো যা ভীষণ সাহসী মানুষেরও রক্ত জল করে দিতে পারে। 1 সেকেন্ডের জন্য মুন্নাদির মুখের দিকে তাকিয়ে আচমকা ছিটকে ঘুরে দাঁড়ালেন মেহতা ম্যাডাম। তারপর চাপা গলায় বললেন, কাম অন, কুইক। পল্লবের গলা? কি হলো? হলঘরের যে কোণে আমরা দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকে একটা দরজা। সেটা দিয়ে বেরিয়ে আমরা এসে পড়লাম একটা লম্বা সরু গলিতে। দুপাশে পাথরের এবড়ো খেবড়ো দেওয়াল, মাথার উপরে পাথর ঝুলে আছে উল্টো হয়ে। এই ব্যাপারটা তো এতক্ষণ দেখিনি। এটাই বেরোনোর পথ। বুঝলো কি করে সেটা অবশ্য এই মুহূর্তে জানার উপায় নেই। গলিটার ছাদ একটু নিচু হয়ে আসছে ক্রমশ। মাথা বাঁচাতে বড্ড কুঁজো হয়ে দৌড়তে হচ্ছে। আঁকাবাঁকা রাস্তা, গতি কমছে আমাদের। এই জায়গাটা ভিজে ভিজে, পিছল। এই গতিতে ছুটতে ছুটতে পাথরে মেঝেতে আছাড় খেলে আর রক্ষা নেই। আচমকা উপরের দিকে উঠতে শুরু করলো রাস্তাটা। আরও শুরু হয়েছে রাস্তা, আরও নিচু হয়েছে ছাদ। না, আর দৌড়ানো সম্ভব না, গুঁড়ি মেরে এগোতে হচ্ছে এবার। বাঁ দিকে একটা বাঁক নিয়ে হঠাৎ খেয়াল হলো মোবাইলের টর্চটা আর লাগছে না। আলো আসছে কোত্থেকে? ওই যে এবার দেখা যাচ্ছে সামনে আরো খানিক উপরে একটা আলোকিত গহ্বর। এলোমেলো গর্ত একটা, সামনে দিয়ে লতা পাতা ঝুলছে। আর ঠিক তার সামনে থমকে গেলাম আমরা। হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিলাম একে অপরের গায়ে। সামনেই শেষ হয়ে গেছে রাস্তাটা, বন্ধ দেওয়াল। আর সেই দেওয়ালের গায়ে 1 3 উপরের খোলা গহ্বরটা দিয়ে আসছে আলো। আর তার ঠিক নিচে পড়ে আছে একটা দেহ। প্যান্ট শার্ট পরা দেহটা অদ্ভুতভাবে করে যাচ্ছে বারবার, যেন কোনো অব্যক্ত যন্ত্রণায় ছিঁড়ে ঘুরে যাচ্ছে শরীর।
বারবার আঁকড়ে ধরছে পাশে পড়ে থাকা একটা ব্যাগ, যেন ছিন্ন ভিন্ন করে দেবে সেটা কি। পায়ে পায়ে এগিয়ে গেলাম আরেকটু, শিউরে উঠল আমার সর্বাঙ্গ। পল্লব! মুখটা বেঁকে গেছে তীব্র যন্ত্রণার আক্ষেপে, মুখ থেকে বেরিয়ে আসছে ফেনা, চোখ উল্টে গিয়ে দেখা যাচ্ছে সাদা অংশটা। সেই চাহনি সহ্য করা যায় না। আর এর কারণ কি তা বোঝার জন্য অবশ্য মুন্নাদির মতো ধারালো চোখের দরকার হয় না। ভাঙাচোরা গর্তটা দিয়ে সরসর করে বেরিয়ে যাচ্ছে অন্তত 12 ফুট লম্বা কুচকুচে কালো একটা শঙ্খচূড় সাপ। ছেলেটার নাম পল্লব নয়। সে কি? তুই কি করে জানলি? নইলে ও অগ্নেশাকে আগাগোড়া মিথ্যে কথা বলেছে। সিএমএতে ওই নামের কেউ সিএ পড়েই না। আপনি খবর নিয়েছিলেন? হ্যাঁ, এখন ওয়েবসাইট থেকে ফোন করে নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার নয়। হঠাৎ খবর নিতে গেলি কেন? গোড়া থেকেই অস্বস্তি হচ্ছিল বলে। পেশাদার ফটোগ্রাফার কখনো ওরকম ক্যামেরা ইউজ করে না। তার ব্যাগের ভেতর ছেনি বাটালি হাতুড়ি থাকে না। বুঝতে পারছিলাম ছেলেটা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমিও ওর ব্যাগে ঠুকঠাক আওয়াজ শুনেছিলাম ট্রেনে। অনেক নিচে কাঁসাই নদী বইছে। বাঁধের এপাশে মানে নদীর দিকে একটাই মন্দির। এই মুহূর্তে আমরা তারই পিছনে ছায়ায় বসে আছি। এই দিকটা একটু ভাঙাচোরা, সামনের 3 দিক মোটামুটি ভালো আছে। এখন অবশ্য মন্দির চত্বরে কেউ নেই। বাঁধের উপরের রাস্তায় দাঁড়িয়ে আছে 2খানা পুলিশের জিপ। তার একটায় তোলা হয়েছে পল্লব, বা ওই যাই নাম হোক তার, অর্থাৎ তার মৃতদেহকে। আমরা 3 জনে যখন বহু কষ্টে ওর দেহ বের করে আনলাম, ততক্ষণে সব শেষ। তারপর মোবাইলে ফোর্সকে খবর দেওয়া, গাড়ি আনা আর বাকি সব। সম্ভবত অন্বেষাকেও বলে ফেলেছিল মেদিনীপুরে যাওয়ার কথা। অন্বেষার মামার বাড়ি এখানে, স্বভাবতই ও ধরে বসলো সঙ্গে যাবে। বোধহয় ওরকম জেদ ধরেই পাথরাতেও চলে এসেছিল। ফলে পল্লবের প্ল্যান চৌপাট হয়ে গেল। এদিকে চাপ ছিল, টেরাকোটা টালি নিয়ে যেতেই হবে। ডেফিনেটলি কোনো গ্যাংয়ের হয়ে কাজ করছিল এবং তারা চাপ দিচ্ছিল। ফলে মুহূর্তের উত্তেজনায় অন্বেষার মাথায় হাতুড়ির বাড়ি। সাক্ষী রেখে এ কাজ হয় না। ইস, অমন মিষ্টি মেয়েটাকে। সেইটা বরং ফিরে গিয়ে ওকেই বলিস। এরকম অবস্থায় কেউ এমন জঘন্য ঠাট্টা করতে পারে? বিশ্বাস করা যায় না। আমি ঢোক গিলে চুপ করে গেলাম। নবনারী কুঞ্জর ভাঙতে গিয়ে ওর নিজের হাতেও ভয়ানক চোট লেগেছিল, দেখলেনি তো। কিন্তু পল্লবের মাথায় অনেক বড় প্ল্যান ছিল। ও এর আগেও বহুবার পাথরায় এসেছে। এই পার্টিকুলার মন্দিরটার নিচে যে আরও অনেক কিছু আছে তাও আমাদের আগেই আবিষ্কার করেছিল। আর সেই কারণেই এটাও জানতো মন্দিরের নিচের ঘরে লুকিয়ে রাখা আছে অমূল্য সম্পদ। মূর্তিগুলো? ইয়েস, মূর্তিগুলো। আমি পুরাতত্ত্বের এক্সপার্ট নই, তবে আমার আন্দাজ যদি ঠিক হয় তাহলে এগুলো অনেক অনেক আগের, অধিকাংশই কোষ্ঠী পাথরের কিংবা অষ্টধাতুর তৈরি জৈন তীর্থঙ্করদের মূর্তি। এইসব মন্দির গড়ে ওঠার আগে এখানে দস্তুর মতো জৈন প্রভাব ছিল। কাজেই মূর্তিগুলো যদি 7ম-8ম শতকের হয়, আমি আদৌ অবাক হব না। বাপরে, সে তো অনেক পুরনো ব্যাপার। একদম। এসব মন্দির গড়ে ওঠার 1000 বছর আগের, এবং সেই কারণেই সাংঘাতিক দামি। খুব সম্ভবত এত মূল্যবান মূর্তি বিক্রি করার মতো কাস্টমার পল্লব খুঁজে পাচ্ছিল না। ওর গ্যাং ছোটোখাটো পুরাতাত্ত্বিক জিনিস চুরি করাচ্ছিল ওকে দিয়ে। ওর পেট ভরছিল না। খেয়াল করেছেন, ওই মূর্তিগুলো উদ্ধার করেছে, পরিষ্কার করে প্যাক করে রেখেছে, কিন্তু নিয়ে যায়নি একটাও। কিন্তু এতগুলো মূর্তি এভাবে মাটির নিচের ঘরে রাখা ছিল কেন? যদ্দূর মনে হয় বহু বছর আগে কখনো এক আকস্মিক আক্রমণের ঘটনা ঘটেছিল। কালাপাহাড়ের আক্রমণও হতে পারে। হয়তো পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করতে যাওয়ার পথে পড়ে গিয়েছিল এই জায়গাটা। তখন এর নাম ছিল অন্য কিছু। প্রচুর প্রাচীন হিন্দু, বৌদ্ধ এবং জৈন মন্দির ছিল এদিকে। মন্দির তো আর লুকোনো যায় না। দ্রুত মূর্তিগুলোকে লুকিয়ে ফেলা হলো। মন্দির ধ্বংস হয়ে গেল, মূর্তি বেঁচে গেল। তখন বলতে যাচ্ছিলাম, দক্ষিণ ভারতের কোনো একটা মন্দির থেকেও এরকম লুকিয়ে রাখা মূর্তি আবিষ্কৃত হয়েছে। বর্বরতার হাত থেকে নিজেদের আরাধ্যকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা। বুঝলাম। তাহলে ওর ব্যাগে কি আছে? সেটা অবশ্যই আমারও জানা নেই। উইথ ইওর কাইন্ড পারমিশন ম্যাম। হ্যাঁ, এইবার দেখা যাক এতে কি আছে। সাবধানে ব্যাগ খুলে ফেলল মুন্নাদি। একটা কাগজে মোড়া
টেরাকোটার টালি। কাগজ খুলে ফেলতেই বেরিয়ে এলো সেই অদ্ভুত কাজ করা টালিটা, যাকে আমরা সকালেই দেখেছি পুরনো মন্দিরটার গেটের ঠিক ওপরে। একটা হাতির গায়ে আঁকা কয়েকজন নারীর মোটিভ। নবনারী কুঞ্জন, প্রচুর মন্দিরে এটা দেখা যায়। রাধা এবং তার অষ্টসখী, এরা দেহে মনে একসঙ্গে মিলিতভাবে এরা গড়ে তুলতেন বিভিন্ন মূর্তি, কখনো হাতি, কখনো ঘোড়া বা দোলনা। এই কারণেই এর নাম নবনারী কুঞ্জন। কুঞ্জন মানে জানিস তো ভাই? হাতি। আমিও বাংলা নিয়ে পড়ছি, ভুলে গেলি নাকি? 9 জন নারী মিলে হাতি তৈরি করছেন, তাই নব মানে 9, নারী আর কুঞ্জর মানে হাতি। রাইট, কিন্তু এটা কি? এরকম আরও কাগজ ওখানে পড়েছিল, আমি দেখেছি। একটা পুরনো কাঠের বাক্সে আরও ছিল, মনে হয় পুরনো পুঁথির। এক সেকেন্ড, এখানে কিছু লেখা আছে, দাঁড়া আগে সোজা করতে হবে। ছেঁড়া পাতা নয়, আস্ত একটা তুলোর কাগজের পৃষ্ঠা, ভাঁজে ভাঁজে প্রায় ছিঁড়ে গেছে। টালিটাকে মুড়িয়ে রাখা হয়েছিল, ফলে আরও খানিকটা কুঁচকে গেছে। ঘাসের উপর বিছিয়ে সাবধানে টান টান করলাম কাগজটাকে। মেহতা ম্যাডামও হুমড়ি খেয়ে পড়লেন ওর উপর। ये तो हिंदी नहीं, हिंदी तो नहीं लगता। अरे 4-5 লাইনেরই লেখা, কিন্তু অপূর্ব হস্তাক্ষর। 2-3 বার লাইনগুলোর উপর দিয়ে আঙুল বুলিয়ে গেল মুন্নাদি। আমারও মনে হচ্ছিল হিন্দিতেই লেখা। তারপর বুঝতে পারলাম না, হিন্দি নয়, সম্ভবত সংস্কৃত। এর পাঠোদ্ধার করা আমার কর্ম নয়। মুন্নাদি দেবনাগরী হরফ পড়তে পারে, সংস্কৃত অতটা জানে না। নদী তীরে স্থিত মন্দিরং সর্বদা পুরাতনং নাসিত পূর্বত আগত ঝঞ্ঝা মন্দিরং চ জীর্ণম অভবৎ। মন্দিরং চ জীর্ণম অভবৎ। দেবস্য স্বর্ণ মহিমা সহসা স্মিতং তত্ত্ববান। তথাপি ঈশ্বরং এব ঈশ্বর ঐশ্বর্য মহিমা প্রাপ্তুং কুঞ্জি অস্থি। স্বস্তি স্বস্তি স্বস্তি। থেমে থেমে পুরোটা পড়ে গিয়ে দম নেওয়ার জন্য একেবারে থামল মুন্নাদি। তারপর চুপ করে তাকিয়ে রইল ভীষণ পুরনো, প্রায় ছিঁড়ে আসা কাগজটার দিকে। ওর ভুরু কুঁচকে গেছে, অভ্যাস মতো তর্জনী আর বুড়ো আঙুলে চেপে ধরেছে চিবুক। এইবার সাগ্র হয়ে একটু এগিয়ে বসলেন শান্তিলতা মেহতা। উত্তেজনায় চোখ দুটো বড় বড় হয়ে গেছে তার। সংস্কৃত আমার অল টাইম ফেভারিট, গিভ ইট টু মি। অল্প অল্প করে মানে বের করা যাক। পুলিশের বড় কর্তারা বুঝি আজকাল সংস্কৃত চর্চা করছেন? হায় রে, কত কি যে দেখতে হবে। ধ্যানস্থ হয়ে কয়েক সেকেন্ড কাগজটার দিকে তাকিয়ে থেকে প্রায় বিড়বিড় করে তিনি বললেন, নদীর ধারে অবস্থিত মন্দিরটি সব সময় কিছু পুরনো ছিল না, মানে সব কিছু এক সময় নতুন থাকে। তারপর পূর্ব দিক থেকে ঝড় এলো, তাতে মন্দির পুরনো হয়ে গেল। এও বোঝা গেল না। ঝড়ে মন্দির ভেঙে পড়তে পারে, পুরনো হয়ে যাবে কি করে? বেশ, তারপর দেবতার সোনার মহিমা আর হাসি হঠাৎ মুছে গেল। এরই বা মানে কি? তবুও ঈশ্বরী ঐশ্বরিক মহিমা পাওয়ার চাবিকাঠি। বাংলা মানে এটাই। কিন্তু একেবারে নদীর ধারে তো আর কোনো মন্দির নেই। ছিল হয়তো, এত বছর আগের কথা। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছে। বা ওই আদ্রিজা যেটা বললেন, কালা পাহাড় বা অমন কারোর আক্রমণ, এসব তো কম হয়নি। সে তো হতেই পারে, কিন্তু কথাগুলোর মানে কি দাঁড়াচ্ছে? মন্দিরটা আসলে পুরনো ছিল না, পূর্ব দিক থেকে ঝড় এলো। পূর্ব দিক থেকে? আচ্ছা, সেটা যদি সত্যিকারের ঝড় না হয়, ধরুন কালা পাহাড় বা এমন কারো আক্রমণ হয়, তাহলে? আহা, কালা পাহাড় আক্রমণ করলে তো মন্দির ধ্বংস হয়ে যাবে। পুরনো হয়ে যায় কি করে? পুরনো হলো না, পুরনো করে দেওয়া হলো। মানে আমি বলতে চাইছি, পুরনো মন্দিরের মতো করে সাজানো হলো, যাতে বর্বর হানাদারের আক্রমণ মন্দিরটাকে স্পর্শই না করতে পারে। তারপর দেবতার সোনার মহিমা আর হাসি মুছে গেল। এটার মানে কি হতে পারে? লুকিয়ে ফেলা হলো। বিকেলের রোদ এসে পড়েছে পাশের মন্দিরটার গায়ে।
সেদিকেই আনমনা চোখে তাকিয়ে রইল মুন্নাদি। আমি কিন্তু উত্তেজনায় সোজা হয়ে বসলাম। ওই মন্দিরের গর্ভগৃহে যে মূর্তিগুলো দেখেছিলাম তাদের কথাই হচ্ছে না তো? হয়তো সোনার মূর্তি, কোষ্টি পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে কি উদ্ধার করলেও বুঝতে না পারে। এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম, এমন সময় এক লাফে উঠে দাঁড়ালো মুন্নাদি। হাত মুঠো, চোখ জ্বলছে, তাকিয়ে আছে মন্দিরের আধ ভাঙা দেওয়ালের দিকে। আমিও তাকালাম। কি দেখছে মুন্নাদি? এমন ক্ষেপে গেল কেন হঠাৎ? ভালো করে দেখ, ভালো করে। ঠিক কাহা, ইটের নিচে পাথরের গাঁথনি। মানে এই মন্দিরটাকে আমরা এই মুহূর্তে যে অবস্থায় দেখতে পাচ্ছি সেটা আসল নয়। ইটের আস্তরণের নিচে আর একটা মন্দির আছে, সেটা পাথরের তৈরি। রাইট, পুরনো আমলে মন্দির পাথরেরই তৈরি হতো, আর শত্রুর হাত থেকে তাকে বাঁচানোর জন্য ঢেকে ফেলার উদাহরণও আছে বই কি। তাহলে কি এই সেই মন্দির? নদীর পাড়ে বটে, হতেও পারে পুরনো কাঠামো ঢেকে। মুন্নাদি ইতিমধ্যেই গিয়ে দাঁড়িয়েছে মন্দিরের জীর্ণ দেওয়াল ঘেঁষে, আঙুলের খোঁচায় তুলে ফেলছে চুন সুরকি। ক্রমেই বোঝা যাচ্ছে এই পাতলা বুরুটে পলেস্তারা নিচে আছে পাথরের দেওয়াল। পরক্ষণেই ছুটে গিয়ে দাঁড়ালো বাঁধের উপর, এবারও ঠিক নিচে মন্দিরের সামনের দিকটা। ভাই এদিকে আয়। আমি তাড়াতাড়ি এলাম ওর কাছে। মেহতা ম্যাডামও ছুটে এলেন। আমরা কাছে গিয়ে দাঁড়াতে মুন্নাদি আঙুল দিয়ে দেখালো নিচের দিকটা। বাঁধ আর নদীর মাঝে এই একটাই মন্দির, অন্য মন্দিরগুলোর মতোই বেশ খানিকটা নিচে। আমরা দাঁড়িয়ে আছি বাঁধের উপরের রাস্তাটার পাশে, ফলে মন্দিরের ভিতরটা আসলে আমাদের থেকে অনেকটা নিচে। সেই মেঝের উপর মন্দিরের মূল দরজার ঠিক সামনে একটা শিবলিঙ্গ উঁচু করে বাঁধানো। মন্দিরের সামনে শিবলিঙ্গ থাকতেই পারে। মুন্নাদি কি দেখাতে চাইছে বুঝতে পারলাম না। বিষ্ণু মন্দিরের দরজায় শিবলিঙ্গ কেন রে? এটা কি বিষ্ণু মন্দির নাকি? ও হ্যাঁ, তাই তো। ওই যে দরজার উপরে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, সেই প্রাচীন পবিত্র প্রতীক। সেকালে বৈষ্ণবদের সঙ্গে তো শৈবদের সম্পর্ক মোটেই ভালো ছিল না। আজু গোসাই আর রামপ্রসাদের লড়াই মনে নেই? তাহলে এখানে আয় দেখি, লাস্ট লাইনটা কি বললেন ম্যাডাম? আর একবার বলবেন। ঈশ্বরী কি যেন? তবুও ঈশ্বরী বৈশ্বরিক মহিমা পাওয়ার চাবিকাঠি। যদি এই ঈশ্বর মানে শিবের প্রতীক, এই শিবলিঙ্গই অন্য কোনো ঈশ্বরকে পাওয়ার চাবি হয়, ভাই দেখ তো শিবলিঙ্গটা নড়ে কিনা। এ মা, নড়বে কেন? দিব্যি শক্ত করে বসানো আছে বেদির উপর। জল বেরোনোর জন্য রাস্তা করাও আছে, দেখছিস না? আহা দেখ না, ঘুরে যাচ্ছে কিনা দেখ। বেশি জোরে চাপ দিস না, ভেঙে ফেলিস না আবার। আস্তে, সাবধানে। জুতো খুলে ফেললাম। নিত্য পুজো হয় মনে হয়, ফুলও পড়ে আছে। চাপ দিলাম দুহাতে আঁকড়ে ধরে। না, এক চুলও নড়ল না। আমি মুন্নাদের দিকে তাকালাম। ও এক দৃষ্টে তাকিয়ে আছে আমার হাতের দিকে। আরেকবার, এই একটু জোরে। কি আর করা, দিলাম চাপ। হ্যাঁ, এ যে ঘুরছে, সত্যিই ঘুরে যাচ্ছে। খুব অল্প, কিন্তু আমি বুঝতে পেরেছি আরো ঘুরে যাচ্ছে শিবলিঙ্গ। 180 ডিগ্রি ঘুরে গেছে। ঘর ঘর করে শব্দ হচ্ছে একটা। পরক্ষণেই মৃদু একটা শব্দ হলো। কি ক্লিক করে একটা শব্দ। কি হলো? তারপরেই মন্দিরের ভিতর থেকে ভেসে এলো এক আশ্চর্য আওয়াজ, যেন কোনো দৈত্যের হাতের বিপুল চাপে দুটো প্রকাণ্ড পাথর ঘষে যাচ্ছে। মন্দিরের দরজার দিকে ছিটকে গেল মুন্নাদি। ব্যাস ব্যাস, স্টপ। মুন্নাদির বলা মাত্র আমি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলাম। থেমে গেল ঘূর্ণন। পরক্ষণেই ছুটলাম মন্দিরের দরজার দিকে। তারপর হাঁ করে দাঁড়িয়ে রইলাম ভিতরের দিকে তাকিয়ে। আজ সকালেই দেখে গেছি এই মন্দির, যদিও বাইরে থেকে। এখন তার ভিতরে দেখা যাচ্ছে এক বিচিত্র দৃশ্য। এখানকার বহু মন্দিরের ভিতরেই মূর্তি নেই, শূন্য বেদি পড়ে আছে একা একা। আমি সকালেই দেখে গেছি এই মন্দিরেও রয়েছে তেমনই একটা ফাঁকা বেদি। এখন সেই বেদি সরে গিয়েছে। তার জায়গায় দেখা গিয়েছে আন্দাজ 2 হাত ব্যাসার্ধের একটা বৃত্ত, আর সেই বৃত্তাকার পথ দিয়ে নিচের অন্ধকারে নেমে গিয়েছে একটা সিঁড়ি।
আবার সেই আশ্চর্য প্রযুক্তির মারাত্মক প্রয়োগ। বাইরের শিবলিঙ্গটা আসলে চাবি, যা ঘোরালে ভেতরের বেদিটা সরে যায়, বুঝলি? শ্লোকের লাস্ট লাইনে এটাই বলা আছে ঘুরিয়ে, ঈশ্বরী ঐশ্বরিক মহিমা খুঁজে পাওয়ার কুঞ্জি মানে হলো চাবিকাঠি। এক্ষেত্রে অবশ্য ঈশ্বর মানে এই শিবলিঙ্গ। কিন্তু আমিও সেটাই বলতে চাচ্ছিলাম, ঐশ্বরিক মহিমাটা কি? এই আমি না মুন্নাদি, বারবার আমি সাক্ষ্যপে ভরা সুরঙ্গে ঢুকতে পারবো না। আপনার গাড়িতে টর্চ হবে ম্যাডাম? আছে বই কি, 1 মিনিট। মিস্টার সরকার, গাড়ি থেকে বড় টর্চটা নিয়ে আসুন, রাইট নাও। আহা, ওটা সুরঙ্গ নয় রে ভাই, সম্ভবত এটা মন্দিরের গর্ভগৃহে যাওয়ার সিঁড়ি। আমি ঢোক গিললাম। একটু আগেই শঙ্খচূড়ের সামনে পড়েছিলাম। প্রকাণ্ড হিলহিলে দেহটার বেরিয়ে যাওয়ার দৃশ্যটা মনে পড়লেই আমার গা শিরশির করছে। আমাকে স্বস্তি দিতেই যেন ঠিক তক্ষুনি ফিরে এলেন মেহতা ম্যাডাম। এবারে তার হাতে মস্ত একটা 5 ব্যাটারির টর্চ। দাপুটে পায়ে সিঁড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, আপনারা এখানে ওয়েট করুন, আমি আগে একবার নিচে গিয়ে ছানবিন করে আসি। এবার আমার একটু লজ্জাই হলো। ভদ্রমহিলা দুপুর থেকে আমাদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন, অবিকৃত মুখে মৃত্যুর মুখোমুখি হচ্ছেন, অথচ আমার অন্তত দ্বিগুণ বয়স ওর। ভয় নেই, ক্লান্তি নেই। আমি তাহলে এত ভয় পাচ্ছি কেন? না না, মুন্নাদি কেমন একটা অদ্ভুত চোখে তাকিয়ে আছে আমার দিকে। চটপট এগিয়ে গিয়ে কেড়ে নিলাম টর্চটা। জোর করে একমুখ হেসে বললাম, এই একটা ব্যাপার আমার ওপরে ছেড়ে দিন ম্যাডাম। সুরঙ্গের ব্যাপারে আমি হলাম মানে স্পেশালিস্ট। আমি বরং আগে নামছি। হ্যাঁ। আর কথা বলার সুযোগ না দিয়ে পা বাড়ালাম আমি। আর আরও একবার সেই একই কথা মনে হলো আমার। কেন আমি বারবার মুন্নাদির পাল্লায় পড়ি কে জানে? কেন যে আমি ওর সঙ্গে পাথরা দেখতে এলাম? এর চেয়ে বড় মামার সঙ্গে বেলুড় মঠে সন্ধ্যা আরতি দেখতে চাওয়াও ঢের ভালো না? সিঁড়িটার অবস্থা মোটেই সুবিধের নয়। জোড়াতালি দিয়ে বানানো কাঠের সিঁড়ি, মই বলাই ভালো। খুব শ্যাওলাও জমেছে। পাও পিছলে যাচ্ছে, হাত রাখার পর্যন্ত জায়গা পাচ্ছি না। 3 পা নেমেই বুঝতে পারলাম এক হাতে টর্চ নিয়ে এই সিঁড়ি বেয়ে নেমে যেতে হলে আমাকে দীপক চ্যাটার্জি হতে হবে। আমার সেই ক্ষমতা নেই। এখনো মাথাটা গর্তের বাইরেই। টর্চটা ফিরিয়ে দিলাম মেহতা ম্যাডামকে। এটা নিয়ে নামতে পারবো না ম্যাডাম, হাত দুটো ফ্রি রাখা দরকার, পড়ে যাওয়ার চান্স আছে খুব। নে, দাঁতে চেপে ধরে নিচে নেমে যা। উফ, এই পৃথিবীর একমাত্র দিদি যে নিজের ভাইকে এভাবে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে অকাতরে। তীব্র ঘৃণার চোখে ওর দিকে একবার তাকিয়ে আমি টর্চটা নিয়ে নিলাম। চেপে ধরলাম দাঁতের ফাঁকে। সত্যি সুবিধে হচ্ছে এবার। হাত আর পা কোথায় রাখছি, কোন ধাপে, সেটুকু অন্তত বুঝতে পারছি। নিচে অবশ্য এখনো নিকষ অন্ধকার। বাইরে সন্ধে হয়ে এসেছে, ফলে ওপর থেকেও বিশেষ আলো আসছে না। এই খুদে টর্চটাই ভরসা। আরও ধাপ বাকি আছে। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে এটা ভেবে পা ফেললে একটা অদ্ভুত ফিলিং হয়। আজ বোধহয় সেটা ফিরে এলো। আচমকায় পা ঠেকে গেল মাটিতে। মাটিতে এটা বলা অবশ্য ভুল হলো, অন্তত 1 ফুট পুরু অসম্ভব নরম শ্যাওলাতে। কিন্তু এই যে একেবারে স্পঞ্জের মতো। আমার ডান পাটা ডুবে গেল তাতে। চমকে ওঠায় টর্চটাও ফসকে যাচ্ছিল। কোনো ক্রমে কামড়ে ধরে পড়ে যাওয়াটা আটকালাম। কিন্তু আলো নিভে গেল। বাপ রে, এর নাম বুঝি অন্ধকার। নিজের হাত পা যে দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি টর্চ জ্বাললাম আবার। আমার সামনে 2 সারি থাম, বিশাল মোটা মোটা থাম। মাটির এতটা নিচে এত বাহারি থাম কেন? এমন সময় যেন বহুদূর থেকে ভেসে এলো মুন্নাদির গলা। ভাই, ভাই, কি হলো, নেমেছিস? ভাই ঠিক আছিস? আমি একদম ঠিক আছি, তোরা নেমে আয়। আমার গলাটা যেন গম গম করে উঠল। আর অনেক উপরে ভেসে থাকা আলোর বৃত্তটা আবার অন্ধকার হয়ে গেল। কেউ নামছে। মিনিট 3 মধ্যেই পাশে এসে দাঁড়ালো মুন্নাদি। হাতড়ে হাতড়ে আলো ছাড়া এই সিঁড়ি বেয়ে নামা একটা ভয়ঙ্কর কাজ। হাঁফাচ্ছে, ঘামছে দরদর করে। 2 মিনিটের মধ্যে নেমে এলেন মেহতা ম্যাডাম।
এইবার তপ করে চলে উঠল বড় টর্চটা, আর আমাদের সামনে দেখা দিল এক আশ্চর্য দৃশ্য। 2 সারি বড় বড় থামের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। পায়ের নিচে পুরু শ্যাওলা, মাথার উপরে অজস্র ঘণ্টা, অনড় নিঃশব্দ। টর্চ ঘুরতেই চোখে পড়ল আমার ঠিক পাশের থামটায় একটা প্রকাণ্ড এবং অদ্ভুত দেখতে মাছের ছবি আঁকা। উল্টো দিকের থামে একটা কচ্ছপ। দশাবতার, ঠিক মিন কুর্ম। পরের থামের গায়ে নিশ্চয়, হ্যাঁ ঠিক ধরেছি, বরাহ। তারপরেরটাতে নৃসিংহ, কোলের ওপরে হিরণ্যকশিপু, তার বুক বিদীর্ণ করে দিচ্ছেন নৃসিংহ রূপধারী বিষ্ণু। ওদিকেই যেতে হবে। উফ, শ্যাওলায় পা গেঁথে যাচ্ছে, তবু সাধ্যমতো দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে মুন্নাদি। পিছন পিছন আমরাও। ছবি বদলাচ্ছে। বামন, পরশুরাম, রাম, আমরা প্রায় দৌড়চ্ছি। এই শেষ থাম, কল্কি, সাদা ঘোড়ায় সাওয়ার। আর তারপরেই একটা প্রকাণ্ড বন্ধ দরজা। না, বন্ধ নয়, আধ খোলা। একটা কপাট খোলা আছে তার। এক ধাক্কায় সেটা পুরোপুরি খুলে দিল মুন্নাদি। তারপর টাল সামলাতে সেটাকেই আঁকড়ে ধরল কোনো মতে, নইলে নির্ঘাত ভিতরে ছিটকে পড়ত। আমরাও গিয়ে দাঁড়ালাম মুন্নাদির পিছনে। এবার ম্যাডামের হাতের 5 ব্যাটারি টর্চের উজ্জ্বল আলো আছড়ে পড়ল ভিতরে। সেই হাত এখন থরথর করে কাঁপছে। প্রায় আমার মাথা সমান উঁচু বেদির ওপর দাঁড়িয়ে আছে বিশাল এক বিষ্ণুমূর্তি। চতুর্ভুজ, 4 হাতের শঙ্খ, চক্র, গদা, পদ্ম। আর মুখের আশ্চর্য হাসি দেখলে পৃথিবীর সব ভয় বুঝি দূর হয়ে যায়। মেহতা ম্যাডামের হাতটা যে এবার আরো বেশি কাঁপছে, তার কারণ অবশ্য সেটা নয়। প্রকাণ্ড মূর্তিটা থেকে যে সোনালি বিভা ঠিকরে আসছে, সেটা নিছক রং হতে পারে না। দেবস্ব স্বর্ণ মহিমা। ইয়েস, সোনার বিষ্ণু মূর্তি। বাঁধের অন্য পাশে সবুজ ঘাসের উপর বসেছি আমরা। পিছনে পাশাপাশি 3খানা মন্দিরের ধ্বংসাবশেষ। দূরে কাঁসাইয়ের জলে সূর্য আজকে শেষ রংটুকু উজাড় করে দিচ্ছে। নদীর পাশের বিষ্ণু মন্দির ঘিরে ফেলেছে পুলিশ। আরও ফোর্স আসছেন বড় কর্তারা, পুলিশেরও আর পুরাতত্ত্ব বিভাগেরও। বাকি সিদ্ধান্ত তারাই নেবেন। মেহতা ম্যাডাম সারাদিনের ছোটাছুটি শেষ করে এইবার পা ছড়িয়ে বসেছেন এই প্রাচীন মাটিতে। পিকুদাও আমাদের আস্ত অবস্থায় খুঁজে পেয়ে হাঁফ ছেড়ে বেঁচেছে। প্রায় নিশ্চিত হয়ে বলছি এই ঘটনা কালাপাহাড়ের বর্বরতার সঙ্গে জড়িত। মেদিনীপুর, উড়িষ্যায় কালাপাহাড়ের জঘন্য আক্রমণ, অসংখ্য মন্দিরের ধ্বংস হয়ে গেছে। এই অঞ্চল, যাকে আজ আমরা পাত্রা বলছি, বহু মন্দির ছিল, হিন্দু, জৈন, বৌদ্ধ, সব রকমের। এই ঘটনা কোন সময়ের? এই ধর 450 বছর আগেকার কথা। যতদূর মনে হলো এই গ্রামের মানুষেরা আগে থেকেই খবর পেয়েছিল কালাপাহাড়ের বাহিনী এদিকে আসছে। তারা ঠিক করে যে করেই হোক মন্দিরটাকে বাঁচাতে হবে। ওই মন্দিরটা? হ্যাঁ, কিন্তু তখন তার চেহারা অন্যরকম ছিল। ভাঙাচোরা পোড়া মন্দির কালাপাহাড় আর ধ্বংস করবে না এই ভেবে গ্রামের মানুষরা গোটা মন্দিরটাকেই ঢেকে ফেললো। মানে সেটাকে পুরনো মন্দিরের রূপ দেওয়া হলো। সেটাকে অবশ্য পরে বোধহয় অনেক পরবর্তী সময়ে আবার প্লাস্টার করে রং করা হয়। এই মন্দিরের গায়ে বহু স্তরে রং আছে। তারপর মূর্তিকে অক্ষত রাখার জন্য তৈরি করা হয় ওপরের মন্দিরটা, মানে এখন যেখানে পুজো হচ্ছে। আসল মন্দির থেকে গেল তার নিচে। উপরের মন্দিরটাকে বানানোই হয়েছিল পুরনো আর ভাঙাচোরা করে, যাতে হানাদারেরা সেদিকে মন না দেয়। আর বাইরের শিবলিংটা আসলে সেই নিচের মন্দিরের গেট খোলার চাবি। ঠিক তাই, যতটা আশা করা হয়েছিল ততটা সময় নিশ্চয়ই পাওয়া যায়নি, নইলে গর্ভগৃহে নামার সিঁড়ির দশা এমন হতো না। পরে অবশ্যই কোথাও কিছু ক্ষয়ক্ষতি ঘটেছে। এতকালের কাঠামো, তার উপর একেবারে নদীর ওপর, ফলে বন্যায় বারবার ক্ষতি হয়েছে হয়তো। আর সেই জল ঢুকেছে গর্ভগৃহে। উফ, ওরকম পুরো শ্যাওলা আমি জন্মে দেখিনি। একদমই তাই, কিন্তু 450 বছর আগে নির্মাতারা ওই মারাত্মক টেনশন নিয়ে সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়েও ভুলে যাননি নদীর এত কাছের মন্দিরে জল ঢোকার চান্স আছে। সেই জন্যই অত উঁচুতে বেদির উপর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। এত রিমোট গ্রামের মধ্যে এত দামি একটা মূর্তি, একেবারে সোনার, কেমন একটা ব্যাপার না?
প্রথমত 450 বছর আগেও এটা রিমোট গ্রাম ছিল কিনা সেটা আমরা জানি না। হয়তো সমৃদ্ধ জনপদ ছিল, কংসাবতী নদীর পাড়ের ব্যস্ত বন্দর ছিল। আবার দ্বিতীয়ত, কার দানে এসব মন্দির, এইসব অকল্পনীয় মূল্যবান মূর্তি তৈরি করা হতো তা জানার উপায় আজ আর নেই। সেকালে রাজা জমিদারেরা দেবতাকেই প্রধান করে রাখতেন, নিজেকে নয়। ভারতের প্রাচীন মন্দির নেই বললেই চলে, ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু যেটুকু কোনোভাবে রক্ষা পেয়ে গেছে সেখানেও পৃষ্ঠপোষকদের নাম প্রায় পাওয়াই যায়নি এই কারণেই। 3টে ভাঙা মন্দিরের পিছনে নিবিড় জঙ্গলের উপরে চাঁদ মাথা তুলছে। আমি আকাশের দিকে তাকালাম, এখনো তারা ফোটেনি বিশেষ। হঠাৎ মনে হলো এক আশ্চর্য দেশে জন্মেছি বটে। দেবতার কাছে এমন নিঃশেষ সমর্পণ আর কোথাও হয় কি? আর একটা ছোট্ট কথা বলি। বলিয়ে আদ্রিজা, ইউ আর রিয়েলি আ জিনিয়াস। দত্তা টোল্ড মি। প্লিজ ম্যাম, এর চেয়ে ঢের বেশি জরুরি কথা হলো আমার ছোট্ট ভাইটা আজ সারাদিন প্রায় না খেয়েই আছে। আবার 2বার করে সুরঙ্গে ঢুকতে বাধ্য হয়েছে। এরপরও আমাকেই পাজাকোলা করে তুলে নিয়ে গিয়ে কাশাইয়ের জলে ফেলে দেবে। ওর সাহস দেখে আমি স্টান্ড হয়ে গেছি। মাই গড, বিন্দু মাত্র ডার নেই। আমি একেবারে ভ্যাবাচাকা মুখ করে কি যে বলেন গোছের একটা হাসি ছুড়ে দিলাম। আরে আসল কথাটা চাপা পড়ে যাচ্ছে যে বিজয় খিদে পেয়েছে। না, চাপা পড়েনি, ওই যে উঠে পড়ল মুন্নাদি। সযত্নে ভাঁজ করে সেই কাগজটা ব্যাগে ঢুকিয়ে রাখতে রাখতে বলল, কাল আবার আসবো ম্যাম, ভালো করে মন্দিরগুলো দেখতে হবে। ওই মন্দিরের গর্ভগৃহে আরেকবার যাব। কোথায় কোন ইতিহাসে ঘুমিয়ে আছে কে জানে। তাহলে আমিও আসছি তোমার সঙ্গে। হেসে বললেন মেহতা ম্যাডাম। ভুল করে তুমি বলে ফেলেছেন। মুন্নাদিও হাসলো, শুধরে দিল না। আগে আগে হাঁটতে লাগলো ওরা দুজন। আমি আর পিকুদা পিছু নিলাম। রাতে মাটন, সত্যি দারুণ একটা কাজ করলি তোরা। বোধহয় জীবনে প্রথমবারের জন্য কথাটা আমার মাথায় ঢুকলো না। পুরো মন্দিরের চূড়া ছাড়িয়ে উঠে আসছে চাঁদ। সেদিকে তাকিয়ে হঠাৎ মনে হলো অনেক শতাব্দীর জমে থাকা অন্ধকার কাটিয়ে কেমন ঝলমল করে উঠল দেবতার সোনালি হাসি। হ্যাঁ, শেষ হলো আজকের গল্প পাথরার পাথর, ন্যারেটেড বাই শুভঙ্কর দেবনাথ, মুন্নাদি রুবিনা, হলধর ঋদ্ধি, নার্স বর্ণালী, পিকুদা অভিক, কৃষ্ণদাস পার্থ, বীরভদ্র বিপুল, বিষ্ণুচরণ সৌরভ সাহা, অন্বেষা অ্যান্ড মহিলা মৌমিতা, শান্তিলতা মেহতা শ্রাবস্তি। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল, স্ক্রিপ্টেড বাই প্রতীক, পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল। গল্পের সূত্রধর আমি বিপুল। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।